জামাই ষষ্ঠীর শুভক্ষণের পিছনে লুকিয়ে আছে কোন অশুভ লক্ষণ? শুনতে থাকুন আমাদের আজকের গল্প শিবাঙ্গনের কলমে উত্তপ্ত মণিকান্তপুর, প্রথম পর্ব। খবর পড়ছি আমি সায়ন্তিকা, আর আপনাদের আজ প্রথমেই যে খবরটা শোনাবো সেটা হলো আজ ভোর রাতে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মণিকান্তপুর। মণিকান্তপুর বহরমপুর সংলগ্ন একটি সীমান্তবর্তী গ্রাম। বহরমপুর টাউন থেকে মণিকান্তপুর এমনিতে মাত্র ৮ ঘন্টার পথ, আর যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্ত মাত্র মিনিট খানেকের ব্যবধান। এমনিতেই এই জায়গাটি চোরা চালানোর জন্য কুখ্যাত। স্থানীয় পুলিশ এবং ইন্টারপোল বহুদিন ধরেই এখানে অসামাজিক নানা চক্রের সন্ধান করছিল, আর তার মধ্যে আজকের ভোর রাতের এই বিস্ফোরণ ওখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা ভয়ঙ্কর উত্তেজনা সৃষ্টি করেছে। আপাতত যতটুকু খবর পাওয়া গেছে তাতে বিস্ফোরণটি ঘটে ওই এলাকায় ব্রাহ্মণী নদীর তীরে গড়ে ওঠা কিছু ঝুপড়ি ঘরে। সেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক সংগ্রহ করে রাখা হয়েছিল বলেই পুলিশের অনুমান, আর সেই বিস্ফোরকের গোডাউনে আগুন লেগে যাওয়াতেই এই বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ মনে করেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ৮ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। ওখানকার সমস্ত ঝুপড়ি ঘরগুলো বিস্ফোরণের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপাতত বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর প্রায় ৮ জন গুরুতরভাবে আহত, যাদের মতে আরও ৩ জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে যেটুকু খবর পাওয়া গেছে তাতে এই ঘরগুলোতে বেআইনি বাজি তৈরির কারখানা ছিল। খুব সম্ভবত সেই বাজির জন্য মজুত করা কাঁচা মালে আগুন লেগে এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। এলাকার অবস্থা এখনো পর্যন্ত যথেষ্ট থমথমে। কলকাতা ক্রাইম ব্রাঞ্চ থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অফিসার ঘটনার তদন্তে অবিলম্বে সেখানে পৌঁছে গেছেন। তবে এই বিস্ফোরকের মশলা মজুত করা বা বেআইনিভাবে তার ব্যবহার করার জন্য কাউকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। এলাকায় মানুষের মধ্যে একটা ভীতি ছড়িয়ে রয়েছে, আর এই সব কিছুর মধ্যেই পুলিশ তার তদন্তের কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে ওনারা ধৈর্য ধরার আবেদন করেছেন, এবং আমরা আশা করছি আগামী ২-১ দিনের মধ্যেই এই তদন্তের সমাধান হবে এবং সত্যিটা মানুষের সামনে আসবে। এর সাথে সাথেই আরেকটা বড় ঘটনা ঘটে গেছে বেজিংয়ে অলিম্পিকের আসরে। ভারতবর্ষের হকি দল সেখানে গতবারে সোনা জয়ী আর্জেন্টিনাকে হারিয়ে প্রবেশ করেছে কোয়ার্টার ফাইনালে। খেলার ফলাফল ভারতের পক্ষে ৩-১। আগামীকাল জামাই ষষ্ঠী, আর এবছর ঋষিকেশ কলকাতাতেই রয়েছে। তাই বৌঠানের বাড়ি থেকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ এসে পড়েছে নিয়ম মেনেই। এমনিতে আমাদের দিনের বেশিরভাগটাই কাটে হয় নানা কেসের ব্যাপারে আলোচনা করে, না হলে ঋষিকেশের কাছে ওর সাথে দেখা করতে আসা কোনো ক্লায়েন্টের সাথে কথা বলে। তাই আমাদের ৮ পৌড়ে দৈনন্দিন জীবনে যে কোনো ব্যক্তিগত আনন্দ উপভোগ করার সুযোগ থাকতে পারে আমরা আর সেটা ভেবেই উঠতে পারি না। আর বৌঠান বেচারি কি আর করেন, আমাদের সাথে তালে তাল মিলিয়ে দিন কাটান। এমনিতেও ঋষিকেশের যা কাজের চাপ, তাতে আর ৫ জন ৮ পৌড়ে বাঙালির মতো সব সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া হয় না। তাই এবার যেহেতু ও কলকাতায় আছে, তাই ওর শালাবাবু ওকে আর ছাড়বে না বলেছে। ঋষিকেশে শালাবাবুর নাম স্বরূপ।
কলকাতায় বেশ নামকরা এক বহুজাতিক সংস্থায় উচ্চ পদে কাজ করে। কোম্পানিরই বহরমপুরের অফিসে। মাইনেপত্র ভালোই, তবে টাকা পয়সার অহংকার ওর একেবারেই নেই। কথা বললে মনে হবে কত যেন আপন, কত দিনের পরিচয়। এতটাই সহজে বন্ধুর মতো মিশে যেতে পারে স্বরূপ। আর মোটামুটি সবকিছু বিষয় ওর ধারণা বেশ পরিষ্কার। অফিস যাবার পথে আর অফিস থেকে ফিরে বাংলা ইংরেজি মিলিয়ে মোটামুটি 3টে খবরের কাগজ রোজ পড়ে স্বরূপ। তবে কোনো ব্যাপারে ধারণা থাকলেই তো হবে না, খুব সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে পারাটাও চাই। আর সেই দিকটাও স্বরূপের খুব ভালো। বৌঠানের কাছে শুনেছি চাকরিতে যোগ দেওয়ার আগে ও নাকি কোনো একটা থিয়েটার গ্রুপে কাজ করত স্ক্রিপ্ট রাইটিংয়ে। সেই সূত্রেই ভালো কথা বলার গুণটা ও বেশ রপ্ত করেছে। তবে ওই যা হয়, চাকরিতে যোগ দেওয়ার পর আর সেসব হয়ে ওঠে না। এই তো ও আমাকে বলল, আচ্ছা সুজিতদা, একটা কথা বলো। তোমরা তো সব কাগজ সাংবাদিকতা জগতের মানুষ। আচ্ছা, এই সাংবাদিকতা করতে গেলে সাংবাদিক মানুষটি নিরপেক্ষতা তো একটা বিশেষ গুরুত্ব রাখে, তাই না? সে আর বলতে, যে কোনো ব্যাপারেই যদি কোনো সাংবাদিক আর্টিকেল লিখতে যান, তবে তার মাথার মধ্যে সেই ব্যাপারটা নিয়ে একটা ভাবনা চিন্তা চলতেই থাকে। এখন ব্যক্তিগত দিক থেকে সেই সাংবাদিকটি সেই বিষয়টাকে কিভাবে দেখছেন, মানে ধরো সমর্থন করছেন নাকি অসমর্থন করছেন, তার একটা ছাপ তার লেখার মধ্যে অবশ্যই পড়ে। আর দেখো, একজন মানুষ হিসেবে সেটা খুব স্বাভাবিকও। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ। আচ্ছা সুজিতদা, আরেকটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না, কি জানতে চাও? এই কথা বলে আমি একটু উঠে গেলাম। ঋষিকেশের বাড়ির বৈঠকখানায় বসে আমরা কথা বলছিলাম। হরিদা চায়ের ট্রে নিয়ে দরজায় এসে দাঁড়াতেই আমি উঠে গিয়ে চায়ের 3টে পেয়ালা সমেত ট্রেটা আবার ঘরে নিয়ে এলাম। ঋষিকেশ তখনও সেখানে নেই। স্বরূপ আর আমি কথা বলছিলাম। ঋষিকেশের আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়ার কথা, আর ও এসে পড়লে এই বৈঠকখানাতেই আসবে। তারপর 3 জনে গল্প করা যাবে, সেই ভেবে আমি চায়ের পেয়ালা 3টে হাতে করে নিয়ে আগেই চলে আসি। আরে তুমি আবার নিজে হাতে করে আনতে গেলে কেন? হরিদাই তো দিচ্ছিল। হ্যাঁ, সে হরি চায়ের পেয়ালাগুলো নিয়ে আসছিল, আমি বললাম আমি নিয়ে আসছি, আর ও বরং সাথে যে বেগুনিগুলো ভেজেছে সেগুলো নিয়ে আসুক। কিন্তু তুমি কি যেন ওটা বলছিলে? হ্যাঁ হ্যাঁ, তুমি চায়ের কাপগুলো টেবিলে রাখো, আমি বলছি তারপর। চায়ের কাপগুলো টেবিলে রেখে বেশ জুত করে বসলাম একটা সোফায়। আর প্রায় ঠিক তখনই হরিতে একটা বড় ট্রেতে গরম গরম ভাজা বেগুনি নিয়ে ঘরে ঢুকলো, আর তার ঠিক পিছনে পিছনে ঋষিকেশ। আসুন জামাইবাবু, আমরা সবে চায়ের কাপ হাতে নিয়ে একটা ওই রবিবাসরীয় মজলিস শুরু করতে চলেছিলাম, যেটা আপনাকে ছাড়া কোনোভাবেই সম্পূর্ণ হতো না। তাই আপনি একদম সঠিক সময় এসে পড়েছেন। ঋষিকেশ স্বরূপের কথায় কোনো উত্তর না দিলেও মুচকি হেসে চেয়ারে বসতে বসতে একটা বেগুনি হাতে তুলে নিয়ে এক কামড় বসিয়ে মুখে একটা স্বস্তির হাসি দিল। আর আমি ঋষিকেশের মুখ চোখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারলাম এটা খেতে বেশ ভালোই হয়েছে। মানে হরিদার হাতের রান্নার গুণ যেরকম হয় আর কি। তাই আমিও হাতে একটা বেগুনি নিয়ে বাকি ট্রেটা স্বরূপের দিকে এগিয়ে ধরলাম। হ্যাঁ, তো তুমি কি বলছিলে বলো? আসলে আমি যেটা জানতে চাইছিলাম, একজন লেখক বা প্রাবন্ধিক হিসেবে কোনো মানুষের নিরপেক্ষতা যেমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক একই রকমভাবে সেটা কোনো পত্রপত্রিকায় ছাপার ব্যাপারে বেশ সম্পাদক মশাইয়েরও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কি তাই তো? আচ্ছা সুজিতদা, তুমি কখনো এরকম কোনো ঘটনার সাক্ষী হয়েছ যেখানে তোমার লেখা বিষয়টি তোমার কাগজের সম্পাদক মশাই মেনে নিতে না পারায় লেখা ছাপতে দেয়নি, অথবা সেই লেখার পরিবর্তন করে ওনার মনের মতো হলে তবেই ছাপতে অনুমতি দিয়েছেন? আমি মৃদু হেসে বললাম, এরকম একটা দুটো নয়, অন্তত 10-12টা উদাহরণ আমি তোমাকে দিতে পারি। আচ্ছা, কি ব্যাপার বলো তো স্বরূপ? তুমি কি ভাই পার্ট টাইমে সাংবাদিকতা করবে ভাবছো নাকি? সুজিতের থেকে এত বিস্তারিত সব কিছু খোঁজ নিচ্ছ যে, কি ব্যাপার? আরে না না ঋষিকেশদা, তা নয়।
আমার এই সারাদিনে অফিসের কাজ সামলে নিজের জন্য আর বিশেষ সময় থাকে না যে আবার ওই পার্ট টাইমে নতুন করে কিছু শুরু করব। আসলে আমার এক বন্ধু আছে, ও সুজিতদার মতো ওই সাংবাদিকতা করে, তবে সেরকম বড় কোনো কাগজে নয়, ওই টুকটাক নানা পত্রপত্রিকায় লেখালেখি করে। তো ওই বলছিল ওর নাকি একটা সমস্যা হচ্ছে ওর সম্পাদক মশাইয়ের সঙ্গে, সেই কথাই বলছিলাম। এ বড় চিন্তরণ সমস্যা ভাই। সম্পাদকের চেয়ারে যিনি বসবেন তিনি তার পদাধিকার বলে তার থেকে অধস্তন লেখকদের নিয়ন্ত্রণ করতেই চান। অন্তত 100 জনের মধ্যে 99 জন এরকমই। তা তোমার সেই বন্ধু কোন কাগজে লেখেন? আগে তো ওই ভোরের রানী নামে একটা কাগজে লিখত, তবে ইদানিং সেটা ছেড়ে দিয়ে ওই নতুন একটা পত্রিকায় যোগ দিয়েছে। বুঝতেই তো পারছো, একটু বেশি মাইনের আশায় কাজটা করছে ও। প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক থাকলেও মাসখানেক পর থেকেই ওর সঙ্গে ওর সম্পাদক মশাইয়ের নানা ব্যাপার নিয়ে খুঁটিনাটি ঝগড়া লেগেই আছে। ওর সঙ্গে ওই রবিবার বাজারে গেলে দেখা হয়, আর তখনই টুকটাক কথার মাঝে, আসলে এই জগৎটা সম্পর্কে আমি তো তেমন জানি না, তাই ভাবলাম সুজিতদা হয়তো কিছু বলতে পারবে, তাই ওকে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তবে এই সমস্ত প্রফেশনাল হ্যাজার্ডগুলো আদি অনন্তকাল ধরেই আমাদের সমাজে আছে, কখনো কোনো মাত্রায় একটু বেশি, কখনো কম। এইসব টুকটাক কথাবার্তার পর ঋষিকেশ আর স্বরূপ ওদের নানা পারিবারিক ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে, আর বৌঠানও এসে তাতে যোগ দেয়। আমার কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করার ছিল, তাছাড়া আয়রন করতে দেওয়া জামা কাপড় আনা, আমার ফাউন্টেন পেন্টার কালিও শেষ হয়ে গিয়েছিল, সেটাও আনার ছিল। তাই আমি ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ি। আর কাজ মিটিয়ে ফিরে দুপুরবেলা একসঙ্গে খাওয়া দাওয়ার সময় আবার না হয় গল্প করা যাবে। এদিকে আমার কাজ মিটিয়ে ফিরতে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। ফিরে শুনতে পাই স্বরূপ বাড়ি চলে গেছে। ওর কোনো বন্ধুর বাড়িতে কিছু একটা অসুবিধা হওয়ায় ওকে তখনই রওনা দিতে হয়েছে। তবে ও যে উদ্দেশ্যে এসেছিল, সেই জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করার কাজ, সেটাও যথেষ্ট ভালোভাবে করে গেছে। আর ঋষিকেশও ওকে কথা দিয়েছে, যদি হঠাৎ করে কোনো কাজ এসে না পড়ে তাহলে ঋষিকেশ অবশ্যই এবারে মণিকান্তপুর আসবে। আচ্ছা সুজি, তুমি তো দেখলে অরূপ আমাকে এবারে জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করে গেছে, এত করে বলল ছেলেটা, তাই আমিও ঠিক করেছি এবারে মণিকান্তপুরে যাব। তা আমি বলি কি, তুমি আর একদিন কলকাতায় একা থেকে কি করবে? চলোই না আমার সাথে। অবশ্য তোমার যদি কোনো ব্যক্তিগত অসুবিধা না থাকে তবেই। ঋষিকেশের কথা শুনে আমি অত্যন্ত অস্বস্তিতে পড়ে গেলাম। ব্যাপারটা আর যাই হোক, জামাই ষষ্ঠীর মতো একটা অত্যন্ত পারিবারিক অনুষ্ঠান, সেখানে আমার বৌঠানের বাপের বাড়িতে গিয়ে আক্রমণ করাটা একেবারে ঠিক হবে না। তাই বললাম, আরে না না, কি যে বলো ঋষিকেশ, আমি এবারে কলকাতাতেই থাকি, তুমি বরং যাও, কটা দিন পরিবারের সাথে সময় কাটিয়ে আসো। আরে থাক ঠাকুরপো, লজ্জা পেতে হবে না। আমি বেশ জানি, যেহেতু ব্যাপারটা জামাই ষষ্ঠীর, তাই আপনার সংকোচ হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই। আপনার বন্ধুর থেকে আমার বাড়ির সকলে আপনার কথা খুব ভালো করে জানেন, তাই আপনি আমাদের সাথে গেলে কোনো অসুবিধা হবে না। আরে চলো চলো সুজিত, আমাদের তো জীবনটাই এর চোর ডাকাত এইসব নিয়ে কেটে গেল, বলা তো যায় না, এখানেও হয়তো দু একটা পেয়ে গেলেও যেতে পারি। রক্ষে করো বাবা, আমার বাপের বাড়িতে আর তোমায় চোর ডাকাত খুঁজতে হবে না, ওরা ভালো আছে, থাকতে দাও, না হলে আমার মতো ওদের জীবনটাও শুধু চোর ডাকাতের গল্প শুনতে শুনতেই নষ্ট হয়ে যাবে। আমরা সবাই বৌঠানের কথায় হো হো করে হেসে উঠলাম। তবে আমার আপত্তি ঢোপে টিকল না। বৌঠানের কথা মতো সেই রকমই সব ঠিক হয়। আমারও এমনিতে বাড়িতে সেরকম কোনো কাজ নেই, তাই ঠিক করি ঋষিকেশদের সাথেই যাব। আমার প্রথম দিকে খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু বৌঠানের জোড়াজুড়িতে আর না করতে পারলাম না। আর ঋষিকেশও মজা করতে ছাড়ল না। দেখো ভাই, তুমি তো জানোই ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে,
তাই শ্বশুরবাড়ি গিয়েও আমাদের যে একদম স্বস্তিতে সময় কাটবে তা আমার মনে হয় না। আর যদি কপালের জুড়ে একটা কোনো কেস জুটে যায়, তবে তোমাকে ছাড়া যে ভাই আমি অচল, সেই কথা তুমি তো বেশ ভালোই জানো। হ্যাঁ, কি যে বলো না ঋষিকেশ, কোথায় এতদিন পর শ্বশুরবাড়ি যাচ্ছ আনন্দে থাকবে তা নয়, তুমি ওখানে গিয়েও সেই খুন রাজহানি তদন্ত করার কথা ভাবছ। সত্যি কি আর করব বলো ভাই, যবে থেকে এই পেশাদারি গোয়েন্দাগিরি ধরেছি তাতে আনন্দের ছিটে ফোটাও যেন জীবন থেকে মিলিয়ে গেছে। নেহাত পদ্মাবতীর দয়া দাক্ষিণ্যে সংসারটুকুতে আছি, সেই রক্ষে, নাহলে সব ছেড়ে ছুড়ে কবেই ববগুড়ে হয়ে বেরিয়ে পড়তাম আমি। আচ্ছা, সে না হয় হলো, এখন বেলা অনেক হলো, যাও স্নান করে এসে ভাত খেয়ে আমাকে উদ্ধার করো দেখি। আমার এদিকে মেলা কাজ পড়ে। তাছাড়া যখন এতদিন পরে বাড়ি যাচ্ছি তখন সকলের জন্য গুছিয়ে কটা জিনিস কিনতে হবে, তাই বিকেলের দিকে একবার নিউ মার্কেটে নিয়ে যেও। দেখলে তো ভাই কি বলেছিলাম, সেই পুরনো প্রবাদ, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ঋষিকেশের কথা শুনে আমি হেসে উঠলাম, আর সেই মতো আমরা যে যার কাজে প্রস্তুতি নিতে চলে গেলাম। শুধু যাওয়ার আগে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বৌঠান, স্বরূপের কোনো বন্ধুর বাড়িতে কি একটা বিপদ হয়েছে বললেন, সেটা কি রকম? মানে আপনার বাপের বাড়িতে সবাই ভালো আছে তো? কি জানি ঠাকুরপো, ওর একটা ফোন এসেছিল, বলল প্রথমে নাকি ওর বাড়িতেই ফোন করেছে, তারপর ওখানেও নেই, আমাদের বাড়িতে এসেছে শুনে এখানকার ফোন নম্বর নিয়ে আমাদের এখানে ফোন করেছে। স্বরূপের কথা শুনে তো মনে হলো ওর কোনো বন্ধুই ফোনটা করেছে, আর সেই ফোনটা পেয়ে স্বরূপ হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। যাক, সেই পরিস্থিতিতে আর বিশেষ কথা হলো না। তবে আগের কথা মতো আমি, ঋষিকেশ আর বৌঠান রওনা হলাম মণিকান্তপুরের উদ্দেশ্যে শনিবার সকালবেলায়। আমাদের প্রথম গন্তব্য শিয়ালদা স্টেশন, সেখান থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে বহরমপুর যাব, এই রকমই পরিকল্পনা ছিল। এমনিতেই সবকিছু ঠিকঠাক থাকলেও একটা ছোট্ট ব্যাপার আমাদের মনে খটকা দিচ্ছিল। গতকাল অর্থাৎ শুক্রবার রাত্রে ওই প্রায় 10:30 নাগাদ স্বরূপের একটা ফোন আসে ঋষিকেশের কাছে। আমরা আগামীকাল ওখানে যাচ্ছি কিনা সেটা নিশ্চিত করতেই স্বরূপ ফোন করেছিল। সব ঠিকঠাকই ছিল, কিন্তু এত রাত্রে স্বরূপ ফোন করলো কেন সেটা ঠিক বোঝা গেল না। আর ঋষিকেশ বলল স্বরূপের গলায় নাকি একটা উৎকণ্ঠার ছাপ লক্ষ্য করেছে ও। না, তবে এই কথাও আমাকে একান্তে বলেছে, বৌঠান কিছু আন্দাজ করতে পারেনি, পাছে আবার কি বেকার চিন্তাভাবনা করবে। তবে আমি এই ব্যাপারটার মধ্যে সেরকম অস্বাভাবিকতা কিছু দেখলাম না। উল্টে ঋষিকেশকে বললাম, আহা, হতেও তো পারে অফিসের কাজে হয়তো স্বরূপ সারাদিন ব্যস্ত ছিল, রাতে ফিরে তোমাকে ফোনটা করেছে। আমি খেয়াল করে দেখলাম আমার যুক্তিটা ঋষিকেশ ঠিক মন থেকে মেনে নিতে পারল না। মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিজের কাজে চলে গেল। পরদিন সকাল সকাল আমাদের বেরোনো ছিল, তাই আর কথা না বাড়িয়ে আমিও শুয়ে পড়ি। বহরমপুর স্টেশনে নেমে বাস, আর প্রায় আধ ঘন্টা বাস জার্নি করে আমরা নামলাম মণিকান্তপুর হাই স্কুল মোড় স্টপেজে। তারপর বাকি পথ হয় হাঁটা নয় রিক্সা, আর সেই মতোই দুটো রিক্সা ডেকে নেওয়া হয়। তার একটায় ঋষিকেশ আর বৌঠান ওঠেন, অন্যটায় আমি। আর আমার রিক্সাতে ওদের একটা ঢাউস ব্যাগ ঋষিকেশ তুলে দেয়। বৌঠানের কথা থেকে যতটুকু জানতে পেরেছি তাতে রিক্সা করে মিনিট 10 পথ, খুব বেশি নয়। আর আমার তো এমনিতেও ছুটি কাটানো ছাড়া কোনো কাজ নেই, তাই চুপচাপ এদিক ওদিক দেখতে দেখতে যেতে থাকলাম। আর আমার ঠিক সামনে ঋষিকেশদের রিক্সা প্রায় সারি বেঁধে এগিয়ে চলেছে। ওদের রিক্সার চাকায় বোধহয় কোনো সমস্যা আছে, তাই একটা শব্দ হচ্ছে, অনেকটা লোহায় লোহায় ঘষা খেলে যেরকমটা হয় সেই রকম। ওদিকে বৌঠানের গলা পাচ্ছিলাম। উনি রিক্সা চালকের থেকে মণিকান্তপুরের সাম্প্রতিক কি কি উন্নয়ন হয়েছে সে ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন। আসলে এত বছর পর নিজের পিতৃভূমিতে পৌঁছেছে, মনটা বেশ খুশি খুশি। আর এই সব তারই বহিঃপ্রকাশ মাত্র। আমি নিশ্চিত ছিলাম ঋষিকেশ নিজেও ব্যাপারটা বেশ উপভোগ করছে। বাবা রে, এই মণিকান্তপুরকে প্রায় চেনাই যাচ্ছে না তো।
কত কিছু নতুন হয়েছে, চারিদিকে বাজার, স্কুল, কোল্ড স্টোরেজ, কত কি। বুঝলেন দিদিমণি, আমাদের এখানে গত কয়েক বছর আগে একটা সমবায় ব্যাংক তৈরি হয়েছে। আর এই যা কিছু উন্নয়ন দেখছেন সবই সেই ব্যাংকের দৌলতে। সাধারণ মানুষকে ওরা খুব কম সুদের হারে টাকা ধার দেয়, বুঝলেন। কেউ যদি ব্যবসা করতে চায় ওনারাই তো টাকা দেন তাদেরকে, আর ওনাদের সাহায্য নিয়েই এই সব হয়েছে। আরে আমার এই রিক্সাগুলো তো ওই সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়েই কেনা। তো প্রথমে 3 বছর টাকা শোধ করতে হয়, তারপর বাকি টাকা ওনারা মুকুব করে দেন। কত সুবিধা বলুন তো দিদিমণি। আমাদের মতো গরিব মানুষরা কি আর অন্য কোথাও থেকে পায় বলুন এত সুবিধা? তাই না? হ্যাঁ, আরো কত কাজ চলছে দিদিমণি। আমার বেশ অবাক লাগলো। সমবায় ব্যাংক ঋণের কিস্তির টাকা মকুব করে দেয়। বাবারে, তাহলে ব্যাংকের চলে কি করে? কারণ আমরা যতদূর জানতাম তাতে সাধারণ মানুষের থেকে টাকা তুলে সেই টাকাই চক্রাকারে ঋণ গ্রহীতাদের মধ্যে বন্টন করে দেয় সমবায় ব্যাংক। আর যদি সেই টাকা ফেরত না আসে তবে তো ব্যাংকের মূলধনের ক্ষতি। যাই হোক, সারাক্ষণ বৌঠান আর ওই 2 রিক্সা চালক ভদ্রলোকের পালাক্রমে বকবক করে গেলেও আমি আর ঋষিকেশ অতি উত্তম শ্রোতার ভূমিকাই পালন করলাম। আর মোটামুটি ওই 10-15 মিনিট পর আমরা এসে পৌঁছলাম ঋষিকেশের শ্বশুর বাড়ি। আর আসার পরে আমাদের যে রাজকীয় অভ্যর্থনা জুটল সে কথা বলাই বাহুল্য। ওর শ্বশুর মশাই, শাশুড়ি, স্বরূপের স্ত্রী স্বর্ণালী সকলে এগিয়ে এসে আমাদেরও সদর দরজা থেকে আপ্যায়ন করে নিয়ে গেল বাড়ির ভেতরে। আরে স্বরূপ, তোমাকে যে আজকে বাড়িতে দেখতে পাবো এটা তো আশা করিনি। কি আমরা আসছি বলে কি ছুটি নিয়েছো নাকি? ঋষিকেশের কথায় একটু যেন থতমত খেয়ে যায় স্বরূপ। তারপর কোনো রকমে আমতা আমতা করে বলে, না জামাইবাবু, আসলে সেরকম কোনো ব্যাপার নয়। আমার শরীরটা আজকে একদম ভালো নেই, তাই আর বের হইনি। আর বলবেন না দাদা, ওর অফিসে এত কাজের চাপ যে কি বলবো। এমনিতে কোনো দিন রাত 10টার আগে বাড়ি আসতে পারে না, আর তারপর ফিরে আবার অফিসের কাজ নিয়ে বসে। মাঝে মাঝে আমি তো রাত্রে ঘুমের মধ্যে জেগে উঠে দেখি যে তখনও ফাইলপত্র নিয়ে কাজ করে চলেছে। সেজন্যই আজ সকালে আপনার ভাই বলল যে শরীরটা ঠিক ভালো লাগছে না, তাই আমি ওকে বললাম যে সারা সপ্তাহ তো এত কাজ করোই, না হয় একদিন ছুটিই নিলে। সে খুব ভালো করেছিস রে স্বরূপ। আর যতই কাজ কর নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখিস। মনে রাখিস, একবার শরীর পড়ে গেলে খুব অসুবিধা কিন্তু। আমি দেখলাম ঋষিকেশ ঘাড় নেড়ে বৌঠানের কথার সমর্থন জানালেও ও যেন এক দৃষ্টিতে স্বরূপের মুখের দিকে তাকিয়ে থাকে। আর আমিও ওর পদাঙ্ক অনুসরণ করে দেখলাম স্বরূপের চোখে মুখে যেন একটা গভীর চিন্তার ছাপ ফুটে উঠেছে। কেমন যেন একটা অস্থিরতা ওর চোখে মুখে। বেসরকারি ক্ষেত্রে কাজের জায়গায় চাপ থাকে, সেটা স্বাভাবিক, কিন্তু ছুটির দিনে, বিশেষ করে বাড়িতে যখন অতিথি সমাগম হয়েছে, তখন এত মানসিক চাপে থাকার কোনো কারণ আমাদের কাছে পরিষ্কার হলো না। তখন আমরা এ ব্যাপারে কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে চলে যাই। তারপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে যাই। এতটা পথ পাড়ি দিয়ে আসায় যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। বেশ কিছুক্ষণ পরে ঘুম ভাঙল ঋষিকেশের ডাকে। ভাই সুজিত, উঠে পড়ো, চা দিচ্ছে। আর এখন একজন ভদ্রলোক আসবেন আমাদের সাথে দেখা করতে। একজন আসবেন? কে গো? তোমাদের এখানকার কেউ পরিচিত আত্মীয় নাকি? তাহলে বাপু তুমি যেও তার সঙ্গে দেখা করতে, আমি এখানে একটু বিশ্রাম নিই। না, আত্মীয় পরিজন কেউ নয়, তবে স্বরূপ যেরকম বলল তাতে মনে হলো ওর এখানকার কোনো একজন বন্ধু, সে নাকি আমার সাথে দেখা করতে চায়। স্বরূপ বলল ভদ্রলোক নাকি কিছু একটা সমস্যায় পড়েছেন, তাই আমার থেকে একটা পরামর্শ চান। কীরকম পরামর্শ? কোনো কেসের ব্যাপারে নাকি?
সেটা তো তখনই বলতে পারবো ভাই, যখন ভদ্রলোক এসে তার সমস্যার কথা আমায় বলবেন। তার আগে কি করে বলি বলো তো? তবে হ্যাঁ, তুমি চাটা খেয়ে রেডি হয়ে নাও। ভদ্রলোকের সমস্যাটা কি সেটা জানতে না পারলেও সকলে মিলে একটা আড্ডা তো দেওয়া যাবে। ঋষিকেশের কথায় আমি উঠে আমার গেঞ্জির ওপরে জামাটা পরে নিলাম। তারপর মুখ হাতে অল্প জলের ঝাপটা দিয়ে একটা সোফা টেনে নিয়ে বসলাম। তবে দেখলাম ততক্ষণে একজন ভদ্রলোক আমাদের সাথে দেখা করতে সত্যি সত্যি এসে পৌঁছেছেন। ভদ্রলোক আমাদের সামনের ঘরের সোফাটাতে বসে আছেন। তবে ওর বসার ধরন দেখে বোঝা যাচ্ছে উনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। ঘন ঘন পা নাচাচ্ছেন আর হাতের আঙুলগুলোকে বেশ শক্ত করে বারবার মটকাচ্ছেন। এসো সুজিতদা, তোমার জন্যই অপেক্ষা করে আছি। পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু অমল শাসমল। সুজিতদা, তোমার মনে আছে নিশ্চয়ই, আমি যেদিন কলকাতায় এসেছিলাম সেদিন আমার এক বন্ধু সাংবাদিকের কথা তোমাদের বলছিলাম না? হ্যাঁ, মনে আছে বই কি। তুমি বলেছিলে তোমার সেই বন্ধুর সাথে ওনার কাগজের সম্পাদক মহাশয়ের কিছু একটা সমস্যা হচ্ছে। তা তুমি কি সেদিন তোমার ওই বন্ধুর কথাই বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি ওর কথাই বলেছিলাম। আর বুঝলে তো, ওর সাথে ওর সম্পাদক মশাইয়ের ঝামেলাটা এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর সেই ব্যাপারেই ও তোমাদের সাথে কিছু কথা বলতে চায়। কিন্তু ওনার কাগজের দপ্তরে কোনো অসুবিধা হলে সে ব্যাপারে আমরা কি সাহায্য করতে পারি বলে তুমি মনে করো স্বরূপ? নানা ঋষিকেশদা, আমি সে কথা বলিনি। আসলে ওর একটা অন্য সমস্যা আছে, আর সেটা বলার জন্যই ও এখানে এসেছে। আমি ওর তরফ থেকে অনুরোধ করছি, তোমরা পুরো ব্যাপারটা একবার শোনো, তাহলেই বুঝবে। আরে না না না, আমি সেই কথা বলিনি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলুন আপনি কি বলার জন্য এসছেন। তারপর তাতে আপনাকে কোনো সাহায্য করতে পারবো নাকি পারবো না সেটা তো সময় বলবে। আগে আপনার সমস্যাটা শুনি তো। শোন অমল, তুই যা বলতে এসেছিস সেটা একদম মাথা ঠান্ডা করে বল। দেখ, তোকে যদি এই মুহূর্তে কেউ সাহায্য করতে পারে সেটা আমার জামাইবাবু আর সুজিতদাই পারবে। তাই আমার মনে হয় যে তুই কোনো কিছু না লুকিয়ে ব্যাপারটা ঋষিকেশদাকে পুরোটা বল। আমি আগেই তোর কথা ওনাদের বলে রেখেছি, এবার তুই ডিটেলসে বল। কি বলতে চাস? স্বরূপের কথা শুনে ঋষিকেশ আমাকে চোখের ইঙ্গিতে ইশারা করে। আমি যেন আমার পকেটের নোটবুকটা বের করে তাদের কথার মধ্যে থেকে সবথেকে দরকারি পয়েন্টগুলো নোট করে রাখি। আমি ওর কথা মতো পকেটে নোটবুক নিয়ে আসলেও খেয়াল করে দেখি ওর বন্ধু কেমন একটা জড়তা নিয়ে বলতে শুরু করে। ছেলেটা বসে আছে, তাই ওর উচ্চতা বুঝতে পারছি না, তবে 5 ফুট 10 ইঞ্চি হবেই। পরনে ধুতি পাঞ্জাবি, তবে সেগুলো যেন ঠিক পরিষ্কার নয়, কেমন একটা ধূসর মলিন। মাথায় না আঁচড়ানো বেশ উস্কো খুস্কো চুল। আর সেই ভদ্রলোক ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। তবে সেটা যে সময় দেখার জন্য নয় তা আমি বেশ বুঝতে পারছিলাম। আসলে সেটা ওর মানসিক অস্থিরতা। আর ভদ্রলোক যখন কথা বলতে শুরু করলেন তখন ওনার প্রথম মুখনিসৃত বর্ণ থেকেও বুঝতে পারলাম ভদ্রলোক ভয়ঙ্কর রকমের মানসিক দুশ্চিন্তায় রয়েছেন। নমস্কার ঋষিকেশবাবু, আপনার কথা আমি অনেক শুনেছি। কলকাতার যে কোনো একটা দৈনন্দিন কাগজ নিলে তাতে আপনার তদন্তের ওপরে লেখা প্রায় দিনই থাকে। কিন্তু বুঝতেই পারছেন, আমি তো আর আপনাকে ফিস দিয়ে যোগাযোগ করে আমাকে বিপদ থেকে উদ্ধার করার কথা বলতে পারবো না। তাই যখন স্বরূপ বলল ও আপনার পরিচিত, আমি তখনই বুঝতেই পারছেন, আমি কি করে বুঝিয়ে বলি। আপনার সমস্যাটা কি সেইটা বলুন অমলবাবু। হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথাই বলছিলাম। আসলে আমি পেশায় একজন সাংবাদিক। এমনিতে ফ্রিল্যান্স করে ঘুরে ঘুরে টুকটাক কাজকর্ম করলেও আমি সদ্য আমাদের বার্তা দর্পণ নামে একটা কাগজে যোগ দিয়েছি। আসলে প্রথমে ওরা একটা ভালো মাইনে অফার করলো, তাই আমি চাকরিতে রাজি হয়ে যাই। কিন্তু প্রাথমিক পরিচয় পর্ব মিটে যেতে না যেতেই আমি বুঝতে পারি ওই কাগজের সম্পাদক শ্রীযুক্ত কুমুদ বিহারী বন্দ্যোপাধ্যায় মানুষটা খুব একটা সুবিধার না। আমার মতো অন্যান্য সাংবাদিকদের কাজে ভীষণভাবে হস্তক্ষেপ করেন। আর তাছাড়া 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 কি? আমাদের এখানে একটা সমবায় ব্যাংক আছে, জানেন তো স্যার। আর সেই ব্যাংকের গভর্নিং কমিটির চেয়ারম্যান শ্রী বলাই দাস
পেশায় ভদ্রলোক রাজমিস্ত্রি, কিন্তু একটা রাজনৈতিক দলের সহচর্যে এই এলাকার সর্বেসর্বা হয়ে বসেছে। জানেন স্যার, ওই সমবায় ব্যাংকের গভর্নিং মেম্বার নির্বাচনের ভোটও হতে দেয় না কোনোবার, নিজের প্রভাব খাটিয়ে। দেখুন অমলবাবু, ঋষিকেশ একজন সত্যানুসন্ধানী, তাই এই বলাইবাবুর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত অভিযোগ শুনে আমাদের কোনো লাভ নেই। তাই আমি বলি কি, যদি এই বলাইবাবু বা কুমুদ বিহারী বাবুর ওপর আপনার কোনো ব্যক্তিগত অভিযোগ থাকে, তবে আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। না না স্যার, আমি বলছি কি, এই ব্যাংকে একটা অর্থনৈতিক তছরূপের কেস আছে। আমি অনেক দিন ধরেই এই ব্যাপারে খোঁজখবর করছি, আর আমার কাছে বেশ কিছু তথ্য ও প্রমাণও আছে। আর সেই ব্যাপারেই আপনি আর্টিকেল লিখে কাগজে ছাপতে চেয়েছিলেন, আর আপনার সম্পাদক মশাই আপনাকে অনুমতি দেননি, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই বুঝতে পেরেছেন। আমার সন্দেহ, আমাদের সম্পাদক মশাই ওই বলাইবাবুর সাথে কোনো বিতর্কে জড়াতে চান না। আসলে লোকটা ভীষণ ভীতু, নিজেও কিছু করবে না আর আমাকেও লেখাটা প্রকাশ করতে দিচ্ছেন না। জানেন স্যার, আমার কাছে পুরো ফাইলটা পড়ার নাম করে নিয়ে আর ফেরতও দিচ্ছেন না, আর চাইতে গেলে বলছেন যে আমি যেন এই ব্যাপারটা নিয়ে আর বেশি কথা না এগোই। এখন আপনিই বলুন, সত্যটা সকলের সামনে আসা উচিত কিনা? আপনার কথা আপাত দৃষ্টিতে সঠিক, তবে এইসব ক্ষেত্রে আবেগের থেকে বাস্তব বুদ্ধি এবং বিচক্ষণতার ওপর নির্ভর করে এগোনোই ভালো। আচ্ছা, আপনি কি ব্যাপারটা থানায় জানিয়েছেন? জানিয়েছি স্যার, কিন্তু কোনো ফল হয়নি। এখানকার কেউই বলাইবাবুর বিরুদ্ধে একটা অভিযোগ শুনতে চাননি, আর তারপর থেকে থানা থেকেও আমাকে চাপ দিচ্ছে আমি যেন এই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করি। বলুন তো স্যার, সত্যকে সবার সামনে আনতে চাওয়াটা কি অপরাধ? এটা কি বাড়াবাড়ি? আচ্ছা, আপনি আমার থেকে ঠিক কী চান? আমি আপনার ফাইলটা কুমুদবাবুর থেকে এনে দেব, নাকি আপনার কথা মতো বলাইবাবুর অপরাধ নিয়ে তদন্ত করে সত্যটা সামনে আনব? দেখুন স্যার, সত্যি বলতে কি, আমি চাই মণিকান্তপুরের মানুষজনের সামনে সেই সত্যটা নিয়ে আসতে, যেটা তাদের অগোচরে প্রতিদিন একটু একটু করে ঘটে চলেছে। এখানকার মানুষের সরলতার সুযোগ নিয়েই বলাইবাবুর মতো লোকেরা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, আর এখানকার মানুষজন শুধুমাত্র কম সুদে টাকা পাওয়ার আশায় এই সমবায়কে সমর্থন করেছে। অথচ এরা বুঝতে পারছে না এদের তিল তিল করে কষ্টার্জিত টাকা কিভাবে এই সমবায়ের মাধ্যমে কিছু মুষ্টিমেয় লোকের পকেটে গিয়ে ঢুকছে, যাদের মধ্যে এই বলাইবাবুর মতো লোকেরাও রয়েছে। আমি সেই সমস্ত প্রমাণই জোগাড় করে ওই ফাইল রেখে দিয়েছিলাম, আর সেই ফাইলটাই কুমুদ বিহারী বাবু আমার থেকে নিয়েছেন। আপনি যদি এই কেসটা নেন, আপনি শুধুমাত্র ওই ফাইলটা আমাকে উদ্ধার করে এনে দিন। আমি সব কিছু প্রমাণাদি লালবাজারে জানাবো, দেখি ওখানে কি বলে, কোনো লাভ হয় কিনা। কিন্তু আমি কিছুতেই হার স্বীকার করব না। এই মণিকান্তপুরের মানুষের জন্য আমি লড়াই করবই। অমলবাবুর কথা শুনে বেশ ভালো লাগলো। মানুষটা খুব সৎভাবে এখানকার সাধারণ মানুষের জন্য কিছু একটা করতে চাইছেন, আর কেউ কোনো ভালো কাজ করতে চাইলে তাকে যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে সে কথা বলাই বাহুল্য। আমি ঋষিকেশের দিকে তাকিয়ে দেখলাম ও খুব মন দিয়ে অমলবাবুর দিকে তাকিয়ে আছে। আচ্ছা অমলবাবু, এখানে লোকাল থানার ইনচার্জের নাম কি? দেখুন, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবই এই কথা কিন্তু আমি বলছি না, তাও আমাকে একবার লোকাল থানায় তো কথা বলে দেখতে হবে। হ্যাঁ স্যার, আপনি নিশ্চয়ই একটু কথা বলে দেখুন। এখানকার থানার ওসির নাম দীনবন্ধু পাকরাশি। খুব বেশি দিন নয়, এই মাস দুয়েক হলো উনি এই থানার দায়িত্বে এখানে এসেছেন। দীনবন্ধু পাকরাশি নামটা শুনে আমরা বেশ আশ্বস্তই হলাম, কারণ এর আগে রামপুরহাটের সূর্যপ্রতাপগড়ের কেসটার সময় ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, মানে আমাদের পরিচয় হয়েছিল। তাই যতদূর মনে পড়ছে উনি বেশ অমায়িক হাসি খুশি স্বভাবের মানুষ, কিন্তু নিজের দায়িত্বের ব্যাপারে যে ভীষণ কড়া সে কথা বলা যাবে না। আচ্ছা অমলবাবু, আপনাকে একটা শেষ প্রশ্ন করব, তারপর যদি আর কখনো দরকার পড়ে আমি স্বরূপকে দিয়ে খবর পাঠাবো। আপনি আমাকে একটা জিনিস বলুন তো, আপনি যা তথ্য প্রমাণ জোগাড় করেছেন তাতে কি ধরনের আর্থিক তছরূপের আন্দাজ আপনি করছেন? দেখুন স্যার, এই সমবায়ের কাজ করার পদ্ধতি আপাত দৃষ্টিতে খুব জনহিতকর বলে মনে হবে, কিন্তু একটু যদি তলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন সমবায়ের সব কিছু ঠিকঠাক নেই। এই যেমন ধরুন, খুব অল্প সুদের হারে মানুষকে ছোটোখাটো ব্যবসা করার জন্য লোন দেওয়া হয়, তারপর সেই লোন 3 বছর পর মুকুব করে দেওয়া হয়।
বেশিরভাগ ক্ষেত্রেই এই লোনের টাকার 1/3 ওই প্রথম 3 বছরে ফিরে আসে না, অথচ তারপরে বাকি টাকা ফেরত আসার আগেই লোন মকুব হয়ে যায়। তার মানে আপনি বুঝতেই পারছেন যে সাধারণ মানুষের কাছে এটা খুব আকর্ষণীয় হলেও সমবায়ের পুঁজি কিন্তু দিন দিন কমতে থাকে। আসল ব্যাপারটা হলো সমবায়ের আর্থিক পুঁজিকে মজবুত করা। এই গভর্নিং বডির উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হলো যত বেশি সংখ্যায় মানুষ এখান থেকে লোনের জন্য আবেদন করে তা বৃদ্ধি করা। তার কারণ যত বেশি লোক এখান থেকে লোন নেয় তাতেই এদের লাভ। লোন নেওয়া টাকার প্রতি 100 টাকায় 1 টাকা করে এনারা কেটে তারপর সাধারণ মানুষকে লোন দেন। এবার বুঝতেই পারছেন এই একটা করে বিরাট পরিমাণের টাকা অঙ্ক গিয়ে ঠেকে বলাইবাবুর মতো লোকের অ্যাকাউন্টে। আমরা অমলবাবুর কথা শুনে প্রায় চমকে উঠলাম। এ তো সাংঘাতিক আর্থিক কেলেঙ্কারি। তার মানে যত মানুষ এই সমবায় থেকে ঋণ নেবেন ততই সেই মুষ্টিমেয় লোকগুলোর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেপে উঠবে। কিন্তু এইভাবে চলতে থাকলে অচিরেই সমবায় সম্পূর্ণ মুখ থুবড়ে পড়বে। তবে তখনকার মতো অমলবাবুকে আমরা বিদায় জানাই। আর আমরা যে ওনার এই সৎ প্রচেষ্টার পাশে আছি সেটা জানতে পেরে উনি বেশ খুশি হন। আর অমলবাবুর ঘর থেকে চলে গেলে আমরা দ্বিতীয় প্রস্থ চা নিয়ে বসি। বুঝলে ঋষিকেশদা, অমল আমার পরিচিত বলে বলছি না, ছেলেটা কিন্তু বেশ সৎ, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার চেষ্টা করে। কিন্তু এই নানা চক্রান্তের শিকার হয়ে সেভাবে কিছু করে উঠতে পারছে না। সেটা তো বুঝতেই পারলাম। আচ্ছা স্বরূপ, এই অমলবাবুর নিজের পেশা কি? মানে মানুষের সেবা করতে গেলেও নিজের আর নিজের পরিবারের পেট চালাতে তো হবে, তাই জানতে চাইছি। ওনার কথা শুনে মনে হলো এই সাংবাদিকতা ব্যাপারটা ওনার শখ, কি তাই তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। সাংবাদিকতা ব্যাপারটা ও শখেই করে। এ থেকে যে টাকাটা পায় তাতে ও সেভাবে পেট চলে না ওর, তবুও শখেই করে। আর পেশা বলতে সেরকম কিছু তো নেই। ও ঠাকুরদা ছিলেন খুব বড় তাঁতি। শোনা যায় যে ওনার সময় নাকি ওনার তৈরি করা তাঁতের শাড়ি ইউরোপে রপ্তানি করা হতো। ওর বাবা সেই কাজ কিছু করলেও অমল তাঁতের কাজ কিছুই জানে না। তবে হ্যাঁ, বাপ ঠাকুরদার রেখে যাওয়া টাকায় কোনো মতে চলে যাচ্ছে। আর রোজ ভাতের চিন্তাটা করতে হয় না বলে ওর সাংবাদিকতার স্বপ্ন নিয়ে মেতে থাকতে পারে। আচ্ছা, ওনার বাড়িতে কে কে আছে? মা আর দিদি। ওর বাবা মারা গেছেন বেশ কিছুদিন হলো, আর দিদির বিয়ে হয়ে গেছে প্রায় বছর 5 কলকাতায়। তবে হ্যাঁ, ওর দিদির বাড়ির অবস্থা কিন্তু বেশ সম্ভ্রান্ত। ওর জামাইবাবু কলকাতায় খুব বড় একজন সরকারি অধিকারী। বেশ। আসলে কি জানো তো, অমলের আর্থিক সঙ্গতি সেরকম না থাকায় ওর দিদির টাকায় যোগান দেয়। ওদের সংসারটা সেই জন্যই চলে। আর সেই জন্যই অমল ওর দিদি জামাইবাবুকে একটু বেশি সম্মান করে চলে। আচ্ছা, সে না হয় হলো। আর এই বলাইবাবু লোকটা কেমন? অমলবাবুর তো ওনার ওপর এক ঝুড়ি অভিযোগ দেখতে পাচ্ছি আমি। দেখো, লোকটা কেমন সেটা কিন্তু বড় কথা নয়। দাপুটে রাজনৈতিক নেতা, সাথে সমবায়ের মাথা। বুঝতেই পারছ, ভদ্রলোকের কোনো কাজে কেউ কোনোদিন ভুল ধরতে পারবে না। সম্পূর্ণ নিজের ইচ্ছায় যা খুশি করে বেড়ান। আর সেইভাবেই কোনো আর্থিক কেলেঙ্কারির কথা এখানে মানুষজন না জানলেও ভদ্রলোক যে ধোয়া তুলসী পাতা নন সেটা সকলেই বিশ্বাস করে। কিন্তু যেহেতু হাতে কোনো প্রমাণ নেই, তাই কেউ কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা, এই যে সমবায় ব্যাংকের কথা বলছিলেন অমলবাবু, সেখানে কোনো অডিট হয় না? সবই হয়, কিন্তু বুঝতেই তো পারছো, সব কিছুই রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ করে নেন হ্যাঁ এই বলাইবাবু। এই সেই ব্যাপারটা মানুষের সামনে ফাঁস করতে চেয়েছিল অমল। অনেক চেষ্টা করে বেশ ভালোই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছিল। আমাদের আলোচনার মধ্যেই হঠাৎ একটা গুলির শব্দ ভেসে এলো খুব কাছ থেকেই। আর সেটা ভেসে আসতেই হঠাৎ করে আমাদের সব কিছু ভাবনা চিন্তা গিয়ে পড়ল সেই গুলির শব্দটার ওপর। বুঝতে পারলাম খুব কাছেই কোথাও গুলিটা চালানো হয়েছে। আর সেটা বুঝতে পারার সাথে সাথে ঋষিকেশ উঠে দাঁড়িয়ে পড়ে। আমাদের এক্ষুনি একবার বেরোতে হবে। না না জামাইবাবু,
আমার মনে হয় বাইরে যদি কোনো অশান্তি হয় তাহলে এখন আমাদের না বেরোনোটাই ভালো। দেখো স্বরূপ, আমার মনে হচ্ছে তোমার বন্ধু অমল একটু আগেই এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে গেছে, তাই আমার আন্দাজ গুলিটা ওনার উদ্দেশ্যেই চালানো হয়েছে। আর যদিও সেটা আমার অনুমান মাত্র, তাও আমার মনে হয় আমাদের একবার গিয়ে ব্যাপারটা দেখা উচিত। অমল, দেখো স্বরূপ, এটা পুরোটাই আমার অনুমান মাত্র, তবে আমার মনে হয় আমাদের একবার গিয়ে ব্যাপারটা দেখা উচিত। ঠিক এই অবস্থায় ঘরে আসে স্বরূপের স্ত্রী স্বর্ণালী। বাইরে কিসের যেন একটা শব্দ হলো না? হ্যাঁ গো, তোমরা কিছু শুনতে পাওনি? স্বরূপ কিছু বলার আগেই ঋষিকেশ তৈরি হয়ে বেরিয়ে পড়ে। আর স্বরূপের ইচ্ছা না থাকলেও আমাদের সাথে বের হয়ে আসে। আমরা রাস্তায় নামার পর দেখি স্বর্ণালী বাড়ির সদর দরজায় কপালে হাত জোড়ো করে প্রণাম জানায়। বুঝলাম গুলির আওয়াজে ও নিজেও বেশ ঘাবড়ে গেছে। তাই আমাদের, বিশেষত স্বরূপের যাতে কোনো অমঙ্গল না হয় তাই প্রার্থনা করছে। যাই হোক, আমরা যখন রাস্তার সামনের বাঁকটাতে পৌঁছলাম তখন দেখি সেখানে বেশ কিছু মানুষের ভিড়। সবাই চটলা করে দাঁড়িয়ে আছে। আর সেই ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে যেতেই বুঝতে পারলাম ঋষিকেশের অনুমানই সঠিক। অমল বাবুকেই কেউ একজন গুলি করেছে। আমরা গিয়ে দেখলাম উনি উপুর হয়ে মাটিতে পড়ে আছেন। ঋষিকেশ প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে মাটিতে পড়ে থাকা অমল বাবুর দেহটাতে হাত দিয়ে দেখে ওনার তখনও শ্বাস প্রশ্বাস চলছে কিনা। আর ওনার নাকের কাছে হাত রেখে দেখা যায় ওনার শ্বাস প্রশ্বাস তখনও আছে। আর আপাত দৃষ্টিতে ওনার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। তার মানে উনি ওই গুলির শব্দে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। তারপর ঋষিকেশের বলায় কেউ একজন সামনের দোকান থেকে একটু জল এনে ওনার মুখ চোখে ছিটিয়ে দিলে অমলবাবুর জ্ঞান ফেরে। ধর্মর করে উঠে বসে বড় বড় চোখ করে তাকিয়ে থাকেন। এভাবে মিনিট খানিক কাটার পর একটু ধাতস্থ হলে ভাঙা ভাঙা কণ্ঠে যেটা বলেন সেটা অনেকটা এরকম। উনি স্বরূপদের বাড়ি থেকে বের হয়ে পথে নামতেই একটা লোক ওর পিছু নেয়। লোকটা আপাদমস্তক একটা চাদর দিয়ে ঢাকা। আর রাস্তার বাঁক ঘুরতেই লোকটা একদম সামনে থেকে অমলবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। লোকটার হাতে চাদরের তলায় একটা বন্দুক লোকানো ছিল। তবে অল্পের জন্য গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ওনার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। আর তাতেই এরকম ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই পর্যন্ত এক নাগাড়ে বলে উনি কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য থামেন। আশেপাশের জনগণের মধ্যে একটা চঞ্চলতা ছড়িয়ে পড়েছে ততক্ষণে। তবে একটা ব্যাপার আমি খেয়াল করে দেখি, ঋষিকেশ এতক্ষণ ধরে একটাও কথা বলেনি। তবে ওর দৃষ্টি একেবারে অমলবাবুর ওপর আটকে রয়েছে। কোথাও যেন অমলবাবুর কথাবার্তার ওপর ঋষিকেশ ঠিক বিশ্বাস করতে চাইছে না। বলা ভালো, করতে পারছে না। ঋষিকেশ বাবু, আমার অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। যে কোনো সময় আমার ওপর আততায়ী হানার মাধ্যমে আমার মৃত্যু হতে পারে। আপনি দয়া করে আমাকে বাঁচান স্যার, দয়া করে আমাকে বাঁচান। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি আপনার জন্য আমি কি করতে পারি, আমি দেখছি। আপনি এখনই এত ভেঙে পড়বেন না। মোটামুটি এই মানসিক শান্তি নিয়ে অমলবাবু উঠে ধীরে ধীরে বাড়ির পথে চলে গেলেন। আর আমরা আবার স্বরূপদের বাড়ির উদ্দেশ্যে ফিরে এলাম। কি ভাই, কি বুঝলে? চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু কি ঠিকঠাক বলে মনে হচ্ছে? ঋষিকেশ, একটা ব্যাপার আমার খুব অবাক লাগছে জানো তো। অমলবাবুর ওপর এত বড় একটা প্রাণঘাতী আক্রমণ হলো, অথচ ভদ্রলোক একবারও পুলিশের কাছে কোনো অভিযোগ জানালেন না। ওনার তো উচিত ছিল প্রথমেই পুলিশের শরণাপন্ন হওয়া। সেখানে শুধুমাত্র তোমার মৌখিক আশ্বাস পেয়ে উনি চুপ করে গেলেন। এও কি সম্ভব? আর কিছু? না, আর কিছু তো সেরকম চোখে পড়ল না। আচ্ছা, আমি তোমাকে একটা ক্লু দিচ্ছি। অমলবাবুর কথা অনুসারে ওনার ওপর যে আততায়ী গুলি চালিয়েছিল সে মোটামুটি 3 থেকে 4 ফুট দূরে দাঁড়িয়ে ওনার বুক লক্ষ্য করে ওনাকে গুলিটা করেছিল, কি তাই তো? আচ্ছা এবার বলো তো, কোনো প্রফেশনাল শুটার এত কাছ থেকে গুলি চালিয়েও লক্ষ্যভ্রষ্ট হতে পারে কি করে? যদি না সে ইচ্ছে করে লক্ষ্যভ্রষ্ট হয়, তাই তো? তার মানে তুমি কি সন্দেহ করছো এই গুলি চালানোর ব্যাপারটা পুরোটাই সাজানো?
এই তো সুজিত, তোমার মধ্যে ধীরে ধীরে ওয়াটসন সাহেব হয়ে ওঠার সমস্ত গুণাবলী প্রকাশিত হচ্ছে। আমি ঋষিকেশের কথা শুনে মৃদু হাসলাম। বুঝলাম আমাকে প্রশংসা করার মধ্যে দিয়ে ঋষিকেশ নিজেকে স্যার শার্লক হোমস সাহেবের সাথে এক আসনে বসিয়ে নিল। যাই হোক, আমরা ধীর পায়ে হেঁটে বাড়ি ফিরে এলাম। আর এর মধ্যে ঋষিকেশ মোটামুটি চুপচাপ থাকলেও একটা কথা আমাকে বলে দিয়েছিল। আমি যেন বাড়িতে ফিরে স্বরূপকে আমাদের সন্দেহের কথা কিছু না বলে ফেলি। আর আমরা বাড়ির কাছাকাছি এসে পড়তেই দেখলাম স্বরূপ আমাদের জন্য অপেক্ষা করে আছে। ও আমাদের সাথে বাড়ি থেকে বের হলেও রাস্তার বাঁক পর্যন্ত যায়নি। হয়তো ভয় পেয়েই আর এগোতে সাহস হয়নি। কি হলো ঋষিকেশদা? কাকে গুলি করা হয়েছে? আপনারা দেখলেন কিছু? হ্যাঁ, আমার সন্দেহই ঠিক। তোমার বন্ধু অমলের ওপরের আক্রমণ করা হয়েছে, তবে এটা খুব ভালো খবর, অমলের কোনো ক্ষতি হয়নি। ও সুস্থই আছে, তোমার চিন্তার কোনো কারণ নেই। ঋষিকেশের মুখে অমল সুস্থ আছে জানার পর স্বরূপ কিঞ্চিত চিন্তামুক্ত হলেও ওর চোখে মুখে একটা দুশ্চিন্তার ছাপ রয়েই গেল। তবে আর সে ব্যাপারে কোনো কথা না বলে আমরা ঘরের ভেতর ঢুকে আসি। আর তার কিছুক্ষণ পরেই ঋষিকেশ একটা জরুরি ফোন করার উদ্দেশ্য নিয়ে ভিতর বাড়িতে ঢুকে যায়। আর স্বরূপও কোনো একটা অফিসের কাজের কথা বলে ওর ঘরে চলে যায়। আমি আর কি করি, সেই মুহূর্তে আমার হাতে বিশেষ কিছু আর করার ছিল না। তাই টেবিলের ওপর ভাঁজ করে রাখা পুরনো খবরের কাগজগুলো উল্টে পাল্টে দেখতে থাকি। বেশ কয়েকদিনের পুরনো কয়েকটা মণিকান্তপুর সমাচার দর্পণ। খুব স্বাভাবিকভাবে তাতে স্থানীয় খবরাখবরই বেশি, তাই আমার সেসবে বিশেষ আগ্রহ ছিল না। তাও নিছক সময় কাটানোর উদ্দেশ্য নিয়ে কয়েকটা কাগজ একটু উল্টে পাল্টে দেখতে থাকি। আর কখন যে দরকারি ফোন কল সেরে ঋষিকেশ আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি ঠাউর করতে পারিনি। আসলে ওই মণিকান্তপুর সমাচার দর্পণের প্রথম পাতায় একটা খবর দেখে আমি খুব মন দিয়ে পড়ছিলাম। আর ঋষিকেশ আমার পাশে এসে দাঁড়াতে আমি তখনই ওকে ব্যাপারটা দেখালাম। দেখো ঋষিকেশ, একটা অদ্ভুত ব্যাপার দেখো। এই কাগজে দুটো মণিকান্তপুর সমবায় ব্যাংকের খবর ছেপেছে, কিন্তু দুই জায়গাতেই লিখেছে ব্যাংকের চেয়ারম্যানের নাম নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়, কিন্তু বলাই দাস নামের কারোর কথা তো এখানে লেখা নেই। অবশ্য যদি এই নিশিকান্ত বাবুরই ডাকনাম বলাই হয়ে থাকে তবে আলাদা কথা। কথাটা বড্ড বোকা বোকা হয়ে গেল সুজিত। নিশিকান্তবাবুর ডাকনাম বলাই হতেই পারে, কিন্তু তাই বলে কি ওনার পদবিটাও বদলে বন্দ্যোপাধ্যায় থেকে দাস হয়ে যাবে নাকি? কি যে বলো না তুমি। আরে হ্যাঁ, সেটাও তো ঠিক। এই কথাটা আমার একদম মাথায় আসেনি। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, এই ব্যাংকের চেয়ারম্যান যে বলাই বাবু সেই কথা কিন্তু স্বরূপও বলেছে, তাই না? কেসটা যত এগোচ্ছে ততই ক্রমশ জটিল হয়ে উঠছে, বুঝলে সুজিত। কিছু একটা রহস্য তো ওই সমবায় ব্যাংকে আছে, আর সবার আগে সেই রহস্যটা কি সেটা আমাদের জানতে হবে, নইলে কিছুতেই কেসটা তদন্ত করতে পারবো না। আমি মাথা নাড়ালাম বটে, কিন্তু সত্যিই যে কেসটা ঠিক কি সেটা বুঝতে পারছিলাম না। তবে এখনো পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি তাতে ওই বলাই দাস নামের লোকটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমবায় ব্যাংকের কোনো একটা আর্থিক তছরূপ করেছেন, যেটা নিয়ে শতপ্রণোদিত তদন্ত করায় আজ সন্ধ্যায় অমলবাবুর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। আর এই সব তদন্তের কাগজপত্র একটা ফাইলে করে অমল দিয়েছেন ওনার সম্পাদককে, বা বলা যায় ওনার সম্পাদক কুমুদ বিহারী বাবুই নিজে থেকে নিজের কাছে রেখে দিয়েছেন। এই অবধি সবটাই ঠিক আছে যতটা আমরা সামনে দেখতে পেয়েছি। আর এর পরের যেটা সব থেকে দরকারি কথা সেটা হলো নিশিকান্ত বন্দ্যোপাধ্যায় আর বলাই দাস, এই দুজন লোকের মধ্যে সমীকরণটা ঠিক কি সেটা আমাদেরকে জানতে হবে। কেন ওনাদের দুজনের কথা কেন ভাবছো? কারণ সমবায় ব্যাংকে যদি সত্যি সত্যি কোনো আর্থিক তছরূপ হয়ে থাকে, তবে ব্যাংকের সর্বময় কর্তা হিসাবে এনাদের একটা ভূমিকা তাতে থাকবেই। অন্তত এনাদের অগোচরে থেকে এই টাকা পয়সার লেনদেন হওয়ার কথা নয়, তাই একবার এনাদের সাথে কথা বলাটা খুবই জরুরি। ঠিক হয় পরদিন সকালবেলা জামাই ষষ্ঠীর সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পর
আবার একবার নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে যাব। তবে তার আগে এখানকার থানার দারোগা বাবু দীনবন্ধু বাবুর সাথে দেখা করে কিছু আলোচনা করে নিতে হবে। তো এই বলে আমরা রাত্রে খাবার পর নিজেদের ঘরে শুতে চলে যাই। পরদিন জামাই ষষ্ঠী, মূলত যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসা। তবে একটা ব্যাপার আমার বেশ খটকা লাগছিল। একবার ভাবলাম সেটা ঋষিকেশকে ব্যাপারটা জানাই, কিন্তু তারপর নানাবিধ পারিবারিক কথাবার্তায় আমরা ব্যস্ত হয়ে পড়লেও সকালের পরিকল্পনাটা আমাদের মাথার মধ্যে ছিল। কিন্তু ওই যে বলে না, মানুষ ভাবে এক আর হয় এক, তো আমাদেরও সেভাবেই পরদিন সকালের জন্য করা সমস্ত পরিকল্পনা সম্পূর্ণ রকম ভেস্তে গেল সেদিন প্রায় ভোর রাতে ঘটে যাওয়া একটা ঘটনা থেকে। আমি যেহেতু একা মানুষ, তাই বৈঠকখানার পাশে একটা ঘরে আমার শোয়ার ব্যবস্থা করা হয়েছিল, আর ঋষিকেশ ছিল দোতলায় একটা ঘরে। আমি রাত্রে খাওয়া দাওয়ার পর দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোর রাত্রের দিকে হঠাৎ একটা খসখস পায়ের শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে না বসলেও কান খাড়া করে সেই শব্দটা শুনতে থাকি। বেশ বুঝতে পারছিলাম আবার ঘরে কেউ একজন ঢুকেছে, কিন্তু আমি যতদূর মনে করতে পারছিলাম তাতে আমি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করেই শুয়েছিলাম। তাহলে ঘরে কেউ কিভাবে ঢুকলো? এটা হতেই পারে যে আমার ঘরে ঢোকার জন্য কোনো দ্বিতীয় রাস্তা আছে যেটা আমি জানি না, কিন্তু তাহলেও আমার থেকে অনুমতি না নিয়ে আমার ঘরে কেউ আসবে, এটা আমি মেনে নিতে পারছিলাম না। শব্দটা আসছিল আমার ডান দিকে রাইটিং টেবিলের দিক থেকে। আমার বুঝতে অসুবিধা হলো না কেউ একজন টেবিলের উপর রাখা কাগজের প্যাডে কিছু একটা লিখছে, আর টেবিল ফ্যানের হাওয়ায় প্যাডের পাতাগুলো ওলট পালট হয়ে গেলে চেষ্টা করছে সেগুলোকে হাত দিয়ে ঠিক করা, আর তার থেকেই এই শব্দের উৎপত্তি হচ্ছে। আমি যেন ঘুমের ঘড়ি পাশ ফেরার ভান করে ওই দিকে ফিরে সামান্য চোখের পাতা খুলে তাকে দেখতে লাগলাম, আর সেটা দেখতে গিয়েই আমি চমকে উঠলাম। তিনি কোনো পুরুষ মানুষ নন, একজন মাঝারি উচ্চতার ভদ্র মহিলা। লম্বা একটা ঘোমটা দিয়ে তার মুখটা ঢাকা, শুধু দেখার মতো দেখতে পাওয়া যাচ্ছে তার হাত দুটো, যাতে বেশ দামি কিছু সোনার বালা আলো পুড়ে চকচক করছে। আর সেই ভদ্র মহিলা রাইটিং টেবিলের ওপরে রাখা প্যাডটা নিয়ে খুব তাড়াতাড়ি করে কিছু একটা লেখার চেষ্টা করছেন, কিন্তু কি সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপর ভিতর বাড়ি থেকে কোনো একটা শব্দ ভেসে আসায় সেই ভদ্রমহিলা হঠাৎ করে চমকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখে রাইটিং প্যাডের সেই পাতাটি ভাঁজ করে রেখে প্রায় ছুটে চলে গেলেন। আর ওনার চলে যাওয়ার পথ অনুসরণ করে আমি বুঝতে পারলাম আমার ঘরের বিপরীত দিকেও আরেকটি দরজা রয়েছে। খুব সম্ভবত সেটি দিয়েই এই ভদ্রমহিলা আমার ঘরে এসেছিলেন এবং বেরিয়ে যান। আর আমি তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠে এগিয়ে যাই রাইটিং টেবিলের দিকে। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেখি প্যাডের পাতায় একটা ঠিকানা লেখা রয়েছে, মণিকান্তপুর রাসবাড়ি মঞ্চ, গোবরডাঙ্গা, বড় বাজার থেকে নদীর দিকে একটু এগিয়ে ডান দিকে। আমি বার কয়েক পড়ে কাগজটা পকেটে রেখে দিলাম। এটা পরিষ্কার কোনো ভদ্রমহিলা আমাকে কোথাওকার একটা ঠিকানা লিখে দিয়ে গেছেন। খুব সম্ভবত উনি আমাকে সেখানে দেখা করতে বলার জন্য এসেছিলেন। আর এই ব্যাপারটা আমার কাছে শুধুমাত্র অস্বস্তিকরই নয়, যথেষ্ট বিরক্তিরও। আমি তখনই মনে মনে ঠিক করি আমি কাল সকালে কোনো একটা অজুহাতে দেখিয়ে কলকাতায় ফিরে যাব। তারপর ঋষিকেশ দুদিন পরে না হয় কলকাতায় আসুক। আমি সাত করে এখানে বেড়াতে এসে কোনো রকম ঝামেলায় জড়াতে চাই না। তবে আপাতত আমি গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ি। আর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি তার খেয়ালই নেই। জামাই ষষ্ঠীর সকালটা একদমই ভালো শুরু হলো না মণিকান্তপুরের। ভোর রাত্রে বিকট বোমের আওয়াজে কেঁপে উঠল এই সীমান্তবর্তী গ্রামটা। আর রাস্তায় একটু মানুষজন চলাচল শুরু হওয়ার সময় থেকেই লোকের মুখে মুখে ভিড়তে লাগলো নদীর চরের দিকে রাসবাড়ি মঞ্চে ভয়ঙ্কর বোম বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। ওখানে নাকি বেশ কিছুদিন ধরেই বোমা মজুত করে রাখা হতো, আর কোনো কারণে সেই মজুত বোমের গোডাউনে আগুনে লেগে যাওয়ায়
এই বিপত্তি। তখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে 3 জন মারা গেছে, আর আহত প্রায় 8 জন বা তার বেশি। কারোর হাত উড়ে গেছে তো কারোর পা। প্রত্যক্ষদর্শীরা বলেছেন দেওয়ালে তখনও চাপ চাপ রক্ত লেগে রয়েছে, আর এদিক ওদিক ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে মানুষের দেহাংশ। ঘটনাটি খুবই মর্মান্তিক। সাথে সাথে সমগ্র মণিকান্তপুর একটা চরম দুশ্চিন্তার ছায়ায় ঢেকে গেছে। আর ঋষিকেশ যেহেতু সশরীরে সেখানে উপস্থিত রয়েছে, তাই নৈতিক একটা দায়িত্ববোধ থেকে আমরাও সেই বিস্ফোরণের জায়গায় গেলাম। সেখানে তখনও শুধুমাত্র মৃতদেহ আর মানুষের কান্নার স্রোত আর ধ্বংসস্তূপ। আমরা সেখানে পৌঁছানোর আগে পুলিশ জায়গাটা ঘিরে রেখেছিল। আর আমরা শুনতে পেলাম এই বিস্ফোরণ কাণ্ডের জন্য কলকাতা থেকে অনেক বড় কোনো এক পুলিশ কর্তা আসছেন তদন্ত করতে। সেটা শুনে অবশ্য আমাদের ভালোই লাগলো। কলকাতা লালবাজার থেকে কেউ এলে ঋষিকেশের সঙ্গে তার পরিচিতি থাকারই কথা। সেক্ষেত্রে আমাদের সুবিধাই হবে, আর হলোও তাই। একটু পরেই পুলিশের গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছলেন মিস্টার অবিনাশ সেন। আর গাড়ি থেকে নামতে নামতেই ঋষিকেশকে দেখে উনি আমাদের দিকে এগিয়ে এলেন। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ, দেখুন অবিনাশবাবু, এখানে এসছিলাম তো জামাই ষষ্ঠীর ছুটি কাটাতে, কিন্তু এই বোম বিস্ফোরণের আওয়াজ পেয়ে এখানে এসে হাজির হয়েছি। বাহ, খুব ভালো হয়েছে স্যার। কাকতালীয় হলেও আপনি এখানে আছেন, আর তাতে আমার এই কেসটা তদন্ত করতে খুব সুবিধেই হবে। আচ্ছা, সে না হয় দেখা যাবে, আগে চলুন এখানকার লোকাল থানার ওসি দীনবন্ধুর সঙ্গে কথা বলে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা সেটা একবার জিজ্ঞেস করি। আমার তখন মনের ভিতরে গতকালকে রাত্রে সেই ভদ্রমহিলার কথা মনে পড়ছিল। আমি সেই সময় এটাকে উটকো ঝামেলা ভেবে এড়িয়ে গেলেও এখন দেখছি সেটা হয়তো নয়। তার কারণ সেই ভদ্রমহিলার কাগজে লিখে রেখে যাওয়া ঠিকানাটা হুবহু মিলে যাচ্ছে এই বিস্ফোরণের জায়গার সঙ্গে। তাহলে এটা হতেও পারে সেই ভদ্রমহিলা আমাকে বা আমার মাধ্যমে ঋষিকেশকেও ওই বোম বিস্ফোরণের ব্যাপারটাই খবর দিতে এসেছিলেন। যদিও এটা আমার পুরোটাই অনুমান, তাও আমার মনে হচ্ছিল সেটাই বোধহয় ঘটেছে। বলবো না করেও ব্যাপারটা সবাইকে বলেই ফেললাম। আসলে কেন জানি না, আমার মনে হচ্ছিল গতকাল রাতের সেই ভদ্রমহিলার সাথে এই বিস্ফোরণ কাণ্ডের কোনো যোগ থাকলেও থাকতে পারে। আচ্ছা সুজিত বাবু, আপনি যে প্যাডের কথা বলছেন সেটা আমাকে একবার দেখাতে পারবেন? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে আমার জামার পকেট থেকে সেই ভাঁজ করা কাগজের টুকরোটা বের করে অবিনাশ বাবুর হাতে দিলাম। আর উনিও সেই কাগজটা যথেষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, আচ্ছা সুজিত বাবু, আমি এই কাগজটা আমার কাছে রাখছি, ঠিক আছে? যদিও আপাত দৃষ্টিতে এটার কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছি না, তাও কখন কোন কাজে লাগে তাই সাথে রেখে দেওয়াটাই ভালো। আর তারপর খেয়াল করে দেখলাম ঋষিকেশ সেই জায়গায় মাটি থেকে কিছু একটা তুলে ওর পকেটে রাখল। তারপর আমাদের কাছে হেঁটে এগিয়ে এসে বলল, দেখুন অবিনাশবাবু, এখানে ঘরের যা অবস্থা তা তো দেখে বোঝাই যাচ্ছে এখানে প্রচুর বিস্ফোরক সংগ্রহ করে রাখা হয়েছিল। এবার প্রশ্নটা হলো, এই বিস্ফোরকগুলো এখানে রাখা হয়েছিল কেন? যদি আপাত দৃষ্টিতে ধরে নিই নাশকতার ছক কষাই এদের মূল উদ্দেশ্য, তাহলে সেটা শুধু মণিকান্তপুর নয়, সারা পশ্চিমবঙ্গের জন্য একটা বিশাল বড় সমস্যা। এখন প্রথম আমাদের দেখতে হবে এই সব কিছুর পাণ্ডাটা কি। স্যার, এই জায়গাটা এখানকার বেশ প্রভাবশালী নেতা বলাই দাসের। এই যে পরপর ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলোতে যে নানা অসৎ কাজ হয় তা আমাদের কাছে আগে থাকতে খবর ছিল, কিন্তু সেটা যে এত সাংঘাতিক কোনো কাজ এটা আমাদের মাথায় আসেনি। আপনার এখানে লোকাল কোনো নেটওয়ার্ক নেই? আগে আছে, আমরা তাদের খোঁজখবর রাখি, কিন্তু স্যার বিশ্বাস করুন, এরকম বিশাল মাপের কোনো বিস্ফোরক যে এখানে মজুত রয়েছে তা আমরা জানতাম না। আচ্ছা দীনবন্ধুবাবু,
আপনারা যদি জানতেনই এখানে অসৎ কাজকর্ম হয় আর এইসব ঘরগুলোর মালিক বলাই দাস, তাহলে আপনারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি কেন? কি করব স্যার, এলাকার বেশ গণ্যমান্য মানুষ হিসাবেই ওনার পরিচিতি। ওই ওই যে সমবায় ব্যাংকটা আছে না, এসব পুরনো কথা আমরা জানি, সেটা জিজ্ঞাসা করছি, আপনি তার উত্তর দিন। নিশিকান্ত বন্দ্যোপাধ্যায় কি? আমি কলকাতা থেকে আপনাদের সমবায় ব্যাংকের সমস্ত অডিট রিপোর্ট বার করিয়েছি, তাদের সব জায়গায় সই আছে নিশিকান্ত বাবুর। তাহলে এই বলাই দাস লোকটা কে? স্যার বলাই দাস লোকটা কে তা তো জানি না, তবে ওই লোকটাই ওই সমবায় ব্যাংকের সব কিছুর হর্তাকর্তা। উনি না বলে দিলে নিশিকান্তবাবু কোনো কিছুই সই করবেন না। তাই এখানকার সব মানুষ ওনাকে এত সম্মান আত্মি করে চলে যে বুঝতেই পারছেন তো স্যার, অনেক ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। দীনবন্ধু বাবুর কথা শুনে ঋষিকেশ এবং অবিনাশ বাবু অত্যন্ত বিরক্ত হলেও বাস্তবটা এরকমই, ওদেরও কিছু করার নেই। তাই তখনই ঠিক হয় তদন্তের স্বার্থে একবার বলাই দাসকে জেরা করার প্রয়োজন। তার কারণ এই ঘরগুলো ওনার নামে, অর্থাৎ ওনার ভাড়া দেওয়া ঘরে কোনো অনৈতিক কাজ হচ্ছে, এই অছিলায় ওনাকে পুলিশ কাস্টাডিতে নিতে হবে। আর সেই মতোই আমরা বলাই বাবুর বাড়ির দিকে এগিয়ে যাই। ঘড়িতে তখন সকাল 8:30। বলাই বাবুর বাড়িতে গিয়ে কড়া নাড়লে ভেতর থেকে একটা অল্প বয়সী মহিলা এসে দরজা খুলে দেয়। মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে হয়তো সদ্য বিয়ে হয়েছে আর জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি এসেছে। আচ্ছা, বলাই দাস আছেন? আমরা থানা থেকে আসছি, ওনার সাথে কথা বলার আছে। হ্যাঁ, বাবা বাড়িতেই আছে, এখনো দোতলা থেকে নামেননি। আপনারা একটু বসুন, আমি ওনাকে এখনই ডাকছি। আপনি আপনি কে? আপনার পরিচয়টা তো জানা হলো না। আমি মোহিনী পাল। আমার গত বছর বিয়ে হয়েছে। আমি গতকালই এখানে এসেছি জামাই ষষ্ঠী উপলক্ষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভেতরে যান। আর অবশ্যই বাবাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন, আর ওনাকে কোনো রকম চালাকি করতে বারণ করবেন। পুলিশ কিন্তু বাড়ির সব দিক থেকে ঘিরে রেখেছে। এসব আপনারা কি বলছেন? আপনি বললেন আমি বাবাকে ডাকছি, তো এভাবে কথা বলছেন কেন? আপনি হয়তো জানেন, আজ ভোর রাতে গোবরডাঙ্গা নদীর চরে ঝুপড়ি ঘরগুলোর ভেতরে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, আর সেই ঘরগুলো আপনার বাবার নামে। তাই আমরা ওনার সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে, আপনারা দয়া করে একটু বসুন, আমি বাবাকে ডেকেছি, উনি এক্ষুনি আসবেন। কথাটা বলেই সেই মোহিনী নামের মেয়েটি আবার ওর বাবার নামে হাঁক পাড়ে। বাবা, ও বাবা, নিচে এসো না গো, থানা থেকে সব অফিসাররা এসেছেন, তোমার সাথে দেখা করতে চাইছেন। এই কথা বলে মোহিনী সিঁড়ি দিয়ে ওর বাবার নাম ধরে ডাকতে ডাকতে উপরের দিকে উঠে যেতে থাকে। আর আমরা দেখতে পাই মাঝের চাতাল অবধি পৌঁছেই মোহিনী চিৎকার করে ওঠে, বাবা! মোহিনীর চিৎকার শুনে আমরা ছুটে এগিয়ে যাই সিঁড়ির দিকে, কিন্তু ততক্ষণে সব শেষ। আমরা সিঁড়ির চাতাল অবধি পৌঁছেই দেখতে পাই একটা বেশ মাঝবয়সী মানুষ সিঁড়ির উপরের কয়েকটা ধাপিতে উপুর হয়ে বসে পড়ে আছেন, আর খুব কাছ থেকে চালানো একটা গুলি তার মস্তিষ্ককে ফোড় ও ফোড় করে চলে গেছে। আমরা খুব তাড়াতাড়ি ছুটে সেই মৃতদেহটার কাছে পৌঁছে দেখি তার মাথা দিয়ে তখনও চাপ রক্ত বেরোচ্ছে, তবে শরীরে আর কোনো প্রাণ নেই। আর সিঁড়ির উপরের চাতালে ওনাকে গুলিটা করা হয়েছে সম্ভবত পাশের খোলা জানালা দিয়ে। অবিনাশ বাবু আর দীনবন্ধু বাবু বলাই বাবুর মৃতদেহটা নিয়ে কথাবার্তা বলতে থাকলেও ঋষিকেশ এগিয়ে যায় সেই খোলা জানালার দিকে। আমিও যাই ওর পিছু পিছু। কি অদ্ভুত মজা দেখেছো সুজিত, যে শার্প শুটার এখানে প্রায় 100 গজ দূর থেকে বলাইবাবুর মাথার কুলি উড়িয়ে দিতে পারে, সেই গতকাল বিকেলে মাত্র 3-4 ফুট দূর থেকে গুলি চালিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। কি অদ্ভুত না ব্যাপারটা? আচ্ছা ঋষিকেশ, আমাকে একটা কথা বলো, তুমি এটা কি করে নিশ্চিত হচ্ছ যে বলাই বাবুর খুনি আর অমল বাবুর উপরে কাল যে গুলি চালিয়েছিলেন তারা দুজনে একই লোক?
না, তুমি যদি এ ব্যাপারে আমায় জিজ্ঞাসা করো তাহলে সেভাবে আমার হাতে কোনো প্রমাণ নেই। কিন্তু এই বলাইবাবু আর ওনার উপরে অভিযোগকারী অমলবাবু, আবার সেই বলাইবাবুর ভাড়া বাড়িতে বিস্ফোরণ, সবকটা ব্যাপারটাকে যদি একটা সূত্রে গাঁথি তাহলে আমার মনে হচ্ছে একটা সমাধান সূত্র পাওয়া গেলেও যেতে পারে। তবে এই সব কিছুর মধ্যে থেকে বড় ব্যাপারটা হলো অমলবাবুর লেখা সেই ফাইলটা। কেন ঋষিকেশ? সেই ফাইলটা কি কাজে লাগতে পারে বলে তোমার মনে হচ্ছে? যদি ধরেই নিই বলাইবাবু সমবায় ব্যাংকের আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত, তাহলে এটা পরিষ্কার নয় যে এই বিস্ফোরণ কাণ্ডে তিনি যুক্ত ছিলেন কি না। কিন্তু খুব সম্ভবত উনি এক্ষেত্রেও যুক্ত ছিলেন, আর ছিলেন বলেই ওনাকে আজ এই মুহূর্তে খুন হতে হয়েছে। যাতে করে জেরা করে আমরা কোনো তথ্য প্রমাণ না পাই, এই মুহূর্তে ওনার খুন হওয়ার আর কোনো কারণ আছে বলে তো আমার মনে হচ্ছে না। তাই অমলবাবুর রিপোর্টটা পড়ে দেখতে চাই, তাতে উনি কি কি লিখেছেন। আচ্ছা, যদি আমরা ফাইলটা হাতে নাও পাই তাহলে আমরা তো অমলবাবুর সাথে কথা বলেও সেটা জিজ্ঞাসা করতে পারি, তাই না? কারণ মুখের কথার উপর ভিত্তি করে তদন্ত করা যায় না সুজিত। আমাদের প্রয়োজন লিখিত প্রমাণ। যাই হোক, অবিনাশবাবু, আপনারা এখান থেকে সমস্ত কিছু কাজ মিটিয়ে নিয়ে থানায় আসুন। আমি আর সুজিত একটু বেরোচ্ছি, আপনারা থানাতে থাকবেন, আমি ওখানেই যাব। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঋষিকেশ একরকম টেনে বের করে আনলো, আর তারপর একটা রিক্সা ডেকে নিয়ে চালককে বলল সংবাদপত্রের অফিসে যাওয়ার জন্য। আমার ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না। ঋষিকেশ ওর কথা মতো অমলবাবুর লেখা সেই ফাইলটা আনতে চাইছে, যেটা নাকি সেই কাগজের সম্পাদক কুমুদবাবু নিজের কাছে রেখে দিয়েছেন। ঋষিকেশ এখন যে কোনো মূল্যে ওই ফাইলটা চায়, কিন্তু সত্যি বলতে কি, ওই ফাইলটা পেলে ওর কি সুবিধা হবে আমি ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, মিনিট 10 মধ্যে আমরা কুমুদবাবুর বাড়ি কাম অফিসে গিয়ে পৌঁছই। দোতলা বড় বাড়ি, তারই একতলায় একটা বড় অংশকে পরিবর্তন করা হয়েছে সংবাদপত্রের অফিস হিসেবে। সাধারণত সকালের দিক অফিস খোলা থাকার কথা নয়, তবে অফিসের মেন দরজাটা খোলা থাকায় আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর ঋষিকেশ কুমুদবাবুর নাম ধরে ডাকতে যাবে, ঠিক সেই সময় অফিসের ভেতর থেকে একটা কথোপকথনের শব্দ ভেসে এলো। তুই বুঝতে পারছিস না মা, আমি তোর ভালোর জন্যই বলছি। আমি তো তোর নিজের বাবা নাকি? আমি কি তোর খারাপ চাইবো বল? বাবা, আমি সে কথা বলিনি, কিন্তু তুমি অমলকে কিছুতেই মেনে নিতে পারছো না কেন? তুমি কেন বুঝতে পারছো না আমি অমলকে ভালোবাসি? মা, তুই বোঝার চেষ্টা কর, অমল একেবারেই ভালো ছেলে নয়। সে তুমি ওকে দেখতে পারো না বলে বারবার করে আমাকে বলো। হ্যাঁ, আমি মানছি ও সেরকম কোনো চাকরি বাকরি পায়নি, কিন্তু তাতে কি? চাকরি পাওয়াটাই কি জীবনের সব? না রে মা, তুই বুঝতে ভুল করছিস। ও যদি জীবনে কোনো চাকরি না করত তাহলেও আমি ওর ওপরে এত রাগ করতাম না। কিন্তু তুই জানিস না ও কতটা খারাপ ছেলে। বাবা, আমি এসব শুনতে চাই না। আমি ওকে ভালোবাসি। যদি আমি কোনোদিন বিয়ে করি তবে ওকেই করব, না হলে কোনোদিন কাউকে বিয়ে করব না। এটা তুমি খুব ভালো করে জেনে রেখো। আরে তুই এ ভুল করিস না, আমার কথা বিশ্বাস কর, অমল একেবারেই ভালো ছেলে নয়। কেন? ওর ভিতরে কি খারাপ আছে তুমি আমায় বলবে? তুমি এর আগেও অনেকবার এই কথা বলেছো, কিন্তু কোনোদিন ওর ব্যাপারে কিছু বলোনি। আয় রে ঈশ্বর, আমি তোকে কি করে যে বোঝাবো? বাবা মেয়ের এই কথোপকথন আমি আর ঋষিকেশ একটা আলমারির আড়াল থেকে দাঁড়িয়ে শুনলেও হঠাৎ করে ঋষিকেশ সামনে বেরিয়ে আসে, আর ওকে এভাবে বেরিয়ে আসতে দেখে ওনারা দুজনেই চমকে ওঠেন। রেখা দেবী, আপনাকে একটা কথা বলি। যে অমলবাবুকে আপনি অত্যন্ত ভালো আদর্শবান মানুষ হিসাবে ভাবছেন, বাস্তবটা সেটা নয়। আপনি মনে দুঃখ পাবেন ভেবে কুমুদ বিহারী বাবু আপনাকে বলতে পারছেন না, কারণ উনি আপনার পিতা। কিন্তু তা সত্ত্বেও কিছু সত্য আপনার জেনে রাখা দরকার। কিন্তু আপনি? আমি সত্য অনুসন্ধানে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। একটা তদন্তের ব্যাপারে এই মণিকান্তপুরে এসেছিলাম, আর আপনি নিশ্চয়ই জানেন আজ সকালে এখানে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ কাণ্ড ঘটে গেছে। তো আমি সেই কাজে জড়িয়ে পড়েছি। তবে আমার আসার উদ্দেশ্যটা এখানে বলি। এখান থেকে কুমুদ বিহারী বাবু বেশ কাকতালীয়ভাবেই
অমলবাবুর লেখা একটা ফাইল হাতে পেয়ে যান। উল্টে পাল্টে দেখতে গিয়ে উনি এমন বেশ কিছু তথ্য পান যেগুলো ঠিক কী বিষয় সেটা উনি বুঝতে না পারলেও সেগুলো যে খুব সৎ কোনো কাজে নয় সেটা পরিষ্কার। আর সেটা হওয়ার জন্যই উনি সেই সমস্ত কাগজগুলোর একটা করে কপি বার করে কলকাতার লালবাজারে পাঠান তদন্তের জন্য। আর লালবাজার থেকে যখন আমাকে সেই খবরটা দেওয়া হয় তখন আমি বুঝতে পারি এটা কোনো সাধারণ চুরি বা ডাকাতির কেস নয়। কুমুদবাবুর পাঠানো সেই কাগজে বেশ কিছু ঠিকানা ছিল, যেগুলো সীমান্তের ওপারের নানান সন্ত্রাসবাদী সংগঠনের ঠিকানা, আর ছিল কিছু টাকা পয়সার লেনদেনের হিসেব। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল এটা বোধহয় কোনো আন্তর্জাতিক চোরাচালান চক্র, যেখানে কোটি কোটি টাকার অস্ত্র সীমান্ত পার করে বাইরে চালান করা হয়। আর আমাদের ভারত থেকে সেই এজেন্টের কাজ করে অমলবাবু। আচ্ছা ঋষিকেশ বাবু, তার মানে লালবাজার থেকে আপনাকেই পাঠিয়েছে? ওখান থেকে আমাকে বলেছিল ওনারা ওনাদের সব থেকে দক্ষ সত্যানুসন্ধানীকেই পাঠাবেন। আমি ভেবেছিলাম ওনারা হয়তো কথার কথা বলেছেন, কিন্তু সত্যি বলতে কি ওনারা যে এই ব্যাপারটা এতটা গুরুত্ব দিয়ে দেখবেন সেটা আমি ভাবতে পারিনি। আসলে কি জানেন কুমুদবাবু, সেই ব্যবস্থাটাও আপনি করেছিলেন। আপনি লালবাজারে এই চিঠি দেওয়ার পাশাপাশি আর একজনকেও ওই চিঠি দেন, কি তাই তো? হ্যাঁ, মানে আসলে অখিলেশ আমার ছাত্র, এখন কলকাতায় মস্ত বড় সরকারি পদে চাকরি করে, তাই ভাবলাম ওকেও জানিয়ে রাখি। যদিও নিজেও পুলিশকে ব্যাপারটা বলে তাহলে আমার কাজটা সুবিধা হবে। আচ্ছা কুমুদবাবু, একটা কথা বলুন তো, আপনি যে কাগজগুলো লালবাজারে বা অখিলেশ বাবুকে পাঠিয়েছেন তার সবকটি থেকে আপনি এই অমলবাবুর নামটা মুছে নিয়েছেন কেন? না মানে আসলে বুঝতে পারছেন, আপনি আসলে চেয়েছিলেন তদন্তটা নিরপেক্ষ হোক, কি তাই তো? আর অখিলেশ বাবু যে প্রসঙ্গক্রমে অমলবাবুর জামাইবাবু তা আপনি বিলক্ষণ জানতেন। তাই আপনার মনে ভয় ছিল যদি অমলবাবুর নাম প্রথমেই আপনি সামনে আনতেন তাহলে হয়তো উনি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতেন না। কি ঠিক বলছি তো? হ্যাঁ আসলে অখিলেশ অমলকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করে, কিন্তু বিশ্বাস করুন অনৈতিক কাজ তো সব সময় পাপ এবং শাস্তিযোগ্য অপরাধ। এখানে কোনো ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন কি প্রাধান্য দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায় না, কিন্তু কাউকে অপরাধী বললেই তিনি অপরাধী হয়ে যান না, সেটা প্রমাণও করতে হয়। তাই আমি আপনাকে একটা অনুরোধ করব, অমলবাবুর ওপর আপনার যা সন্দেহ সেটা প্রমাণিত হওয়ার আগে রেখা দেবীকে আপনি কিচ্ছু বলবেন না। মানুষের মনের ভালোবাসার টান কখনো কোনো নিয়ম বা নীতিতে বাঁধা থাকে না। আর এর পরের যেটা কথা, সেই ফাইলের সম্পূর্ণটা এবার আমার চাই। তার কারণ লালবাজার ক্রাইম ব্রাঞ্চের অনুমান ওখানে আরও অনেক তথ্য আছে যেগুলো এই অস্ত্র পাচারকারী দলের বিরুদ্ধে প্রামাণ্য হতে পারে। তাই কুমুদ বিহারী বাবু, আপনি আমাকে সেই ফাইলটা দিন। আমি হয়ে ঋষিকেশের কথা শুনছিলাম। তার মানে ও এই মণিকান্তপুর সবকিছু জেনেই এসেছে। নিছক জামাই ষষ্ঠীতে ছুটি কাটাতে আসেনি, লালবাজারের সাথে সবকিছু কথাবার্তা বলি ও এখানে এসেছে তদন্তের দায়িত্ব নিয়ে। তাই ওকে জিজ্ঞেস করলাম, ঋষিকেশ তুমি সব কিছু জানতে? কেসটার ব্যাপারে জানতাম, তবে অমলবাবুর কথা জানতাম না, কারণ কুমুদবাবু সমস্ত নথি থেকে ওর নাম মুছে পাঠিয়েছেন। কি তাই তো কুমুদবাবু? হ্যাঁ হ্যাঁ, মানে আমি ভেবেছিলাম যদি ওর নামটা থাকে তাহলে হয়তো কেসটা তদন্তই হবে না। আচ্ছা কুমুদবাবু, একটা কথা বলুন তো, অমলবাবু যদি বলাইবাবুর তছরূপ ফাঁস করেই দেন তাতে আপনি আপত্তি করছেন কেন? না না, আপত্তি করব কেন? আমি তো চাই তদন্ত হোক, আর সেই জন্যই তো আমি লালবাজারে পাঠিয়েছিলাম। আসলে আমি চেয়েছিলাম সম্পূর্ণ তদন্ত হোক। অমল নেহাত ছেলে মানুষ, ও আর কি করবে? পুলিশ তদন্ত করলে সম্পূর্ণ ব্যাপারগুলো সামনে আসবে। আর তাই আপনি সম্পূর্ণ ফাইলটা না পাঠিয়ে কয়েকটা বিশেষ বিশেষ পাতা শুধু পাঠালেন, তাই তো? না না, মানে সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমি আসল নকল সব ব্যাপার নিয়েই আমরা পরে কোনো সময় কথা বলবো, ঠিক আছে? আপনি এখন ফাইলটা আমাদের দিন। আরে সেটাই তো বলছি, আমি অমলের ফাইলটা কাল থেকে খুঁজে পাচ্ছি না। কোথায় যে রাখলাম ঠিক ঠাহর করতে পারছি না। আসলে এখানে এত ফাইলপত্র পাণ্ডুলিপি জমে রয়েছে যে
ওই বিশেষ ফাইলটা মানে যেটা ওই অমল আমার হাতে দিয়েছিল সেটা ঠিক খুঁজে পাচ্ছি না। আমি কি আপনাকে কিছুটা সাহায্য করব কুমুদবাবু? মানে মানে আপনি কিভাবে জানলেন সে ফাইলটা কোথায় আছে? এই যে দেখুন তো কুমুদবাবু, এই কাগজের টুকরোটা চিনতে পারেন কিনা? এই কথা বলে ঋষিকেশ সেই বিস্ফোরণের জায়গা থেকে তুলে নিয়ে আসা কাগজের টুকরোটা কুমুদ বাবুর দিকে এগিয়ে ধরে। কি চেনা চেনা লাগছে এই কাগজের টুকরোটা? এটা আমি আজ নদীর পাড়ের বিস্ফোরণের জায়গা থেকে পেয়েছি। এটা তো অমলবাবুর ফাইলের টুকরোটা, তাই তো? সেটা আমি কি করে বলবো, আমি এসবে কিছুই জানি না। আমি তো ফাইলটা কোথায় রেখেছি সেটাই মনে করতে পারছি না, তাই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। সম্ভব কুমুদবাবু, সব সম্ভব। একটু মনে করার চেষ্টা করে দেখুন। আচ্ছা ভেবে দেখুন তো, এই ফাইলটা তো আপনি আপনার কাছে রেখেছিলেন, তাহলে আজ বিস্ফোরণের স্থানে সেটা গিয়ে পৌঁছলো কি করে, যদি না আপনি ওখানে রেখে আসেন? এ কি বলছেন আপনি? আমি কেন এই ফাইল নিয়ে ওখানে রাখতে যাব? যাবেন মূলত দুটো কারণে। এক নম্বর কারণ ওখানে আপনার সঙ্গে বলাই বাবু ছিলেন, এটা আমার অনুমান, কিন্তু ওখানের ঘরের মাটিতে দুজোড়া ভারী বুটের পায়ের ছাপ আমি দেখেছি। আর আপনার ধুতিতে লেগে থাকা নদীর শুকিয়ে যাওয়া পলি বলে দিচ্ছে যে আপনি নদীর চড়ায় গেছিলেন। তাহলে এটা অনুমান করে নেওয়া কি খুব অপ্রাসঙ্গিক কুমুদবাবু? আপনি বিশ্বাস করুন, আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। আপনি মিথ্যে কথা বলছেন কুমুদবাবু। তার কারণ আপনি লালবাজারে যে তথ্যগুলো পাঠিয়েছিলেন সেই কাগজে আপনি আরও একটা পরিবর্তন করেছেন। আপনি যেসব কথা আমাকে বলছেন তার জন্য কোনো সাক্ষ্য প্রমাণ আপনার কাছে আছে? না হলে মন গড়া মিথ্যে অভিযোগ করে আপনি আমার সময় নষ্ট করছেন। লালবাজারের এএসআই নীলকান্ত বাবু ওনারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হয়েছেন কুমুদবাবু। তাই আশা করি বুঝতে পারছেন নীলকান্ত বাবুকে জেরা করে পুলিশের হাতে আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ এখন আছে। দাদাকে পুলিশ গ্রেপ্তার করেছে? কি বলছেন আপনি? দাদা তো নিজেই পুলিশে কাজ করে। হ্যাঁ রেখা দেবী, আপনি ঠিকই ধরেছেন। আপনার দাদা মানে নীলকান্ত বাবু পুলিশেরই একজন এএসআই, কিন্তু তিনি যে বহু দুর্নীতির সঙ্গে যুক্ত সে ব্যাপারে পুলিশের কাছে অনেক দিন আগে থাকতেই খবর ছিল। আর এমনিতেও নীলকান্ত বাবু ওই মণিকান্তপুরেরই মানুষ হওয়ায় ওনার ওপরে সন্দেহ অনেক দিনই ছিল। শুধু যেটা জানতে পারা যাচ্ছিল না সেটা হলো ওনার যোগসূত্রটা, আর সঠিক তথ্য প্রমাণ না পাওয়ায় পুলিশ ওনাকে চোখে চোখে রাখলেও গ্রেপ্তার করতে পারছিল না। কিন্তু আমাদের কাছে যথেষ্ট প্রমাণ ছিল উনি পুলিশের আভ্যন্তরীণ নানা তথ্য দুষ্কৃতীবাজেদের জানিয়ে দিতেন। মূলত সেই কারণেই মণিকান্তপুরের চোরা চালানকারী চক্রটাকে পুলিশ গ্রেপ্তার করতে পারছিল না। তবে এবার যখন কুমুদবাবু অমলবাবুর লেখা ফাইলের কপি ওনাকে পাঠান তখন তা হাতে পড়ে যায় পুলিশের, আর তখনই বুঝতে পারা যায় উনি এই তথ্যের আদান প্রদান করেন ওনার বাবা কুমুদবাবুর মাধ্যমেই। কি কুমুদবাবু, ঠিক বলছি তো? এই কথাটা শোনার সাথে সাথে কুমুদবাবু প্রায় রাগে গর্জন করে ওঠেন, আর টেবিলের ড্রয়ারে রাখা ওনার রিভলভারটা একটানে বের করে নিয়ে ঋষিকেশের দিকে তাক করে চিৎকার করে ওঠেন। আপনাকে অনেকক্ষণ ধরে আমি সাবধান করছি, আপনি তখন থেকে আমাদের উপরে জঘন্য অভিযোগ করে যাচ্ছেন। কই, আপনি তো শুধু এটা বললেন আমি ওই তথ্য প্রমাণগুলো শুধুমাত্র নীলকান্তকে পাঠিয়েছি, কিন্তু আমি তো এর পাশাপাশি ওই সমস্ত কাগজ অমলের জামাইবাবু অখিলেশকেও পাঠিয়েছি। সেও একজন বড় গভর্নমেন্টের অফিসার। চিন্তা করবেন না, একজন একজন করে সব অপরাধীকেই আমরা আইনের প্যাঁচে বন্দী করব, সেটা শুধুই সময়ের অপেক্ষা মাত্র। তাই আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমাকে এখন মেরেও ফেলেন আপনি এখান থেকে নিস্তার পাবেন না। নীলকান্তকে কাস্টাডিতে নিয়ে 3rd ডিগ্রি দিলেই ওর অপরাধ সমস্ত স্বীকার করবেও, আর তাতে আপনার যে বিশেষ সুবিধে হবে না তা তো আপনি বুঝতেই পারছেন। আমি দেখলাম নীলকান্তের কথা শুনে কুমুদবাবু একটু যেন বিমর্ষ হয়ে পড়লেন, আর ক্ষণিকের জন্য ওনার দৃষ্টি ঋষিকেশের দিক থেকে সরতেই ঋষিকেশ একেবারে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল কুমুদবাবুর ওপর। ওর এক ধাক্কায় কুমুদবাবু ছিটকে গিয়ে পড়লেন মাটিতে, আর ওনার হাত থেকে রিভলভারটা ছিটকে গিয়ে পড়ল টেবিলের নিচে।
আর ততক্ষণে ঋষিকেশের হাতে ওর নিজের রিভলভার উঠে এসেছে, আর সেটা তাক করে রাখা ঠিক কুমুদ বাবুর কপাল লক্ষ্য করে। আমি ছুটে গিয়ে কুমুদ বাবুর হাত থেকে ছিটকে বেরিয়ে যাওয়া রিভলভারটা নিজের হাতে তুলে নিলাম। মিস্টার কুমুদ বিহারী, এবার সাঙ্গ তোমার ভবের খেলা। এতদিন ধরে পুলিশ ডিপার্টমেন্টের একদম ভিতরকার খবর বের করে এনে তুমি যেই সন্ত্রাসবাদীদের সাহায্য করেছ, তার ফল তোমাকে আর তোমার ছেলে নীলকান্তকে পেতেই হবে। দেশের বিরুদ্ধে চক্রান্ত করার শাস্তিটা ভয়ানক। এদিকে ততক্ষণে অবিনাশ বাবু আর দীনবন্ধু বাবু ওনার ফোর্স নিয়ে এসে পড়েছেন, আর ওনাদের উদ্দেশ্যে ঋষিকেশ বলে, এবার এই কালপিটটাকে গারদে ভরুন অবিনাশবাবু। আপনারা নীলকান্ত বাবুর জন্য যাকে হন্যে হয়ে খুঁজছিলেন, সেই লোকটা এটাই। শুধু ভদ্রলোক শেষ একটা ভুল করে ফেললেন। অমলবাবুর লেখা বলাই দাসের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণাদি জোগাড় করে সেই ফাইলটা দেখিয়ে বলাইবাবুকে ব্ল্যাকমেল করতে গিয়েছিলেন ইনি। ওই যে বলে না, লোভে পাপ আর পাপে মৃত্যু, ওনারও ঠিক সেই অবস্থাই হয়েছে। একে কলকাতায় চালান করে নীলকান্ত বাবুর সঙ্গে এক টেবিলে বসিয়ে জেরা করার ব্যবস্থা করুন। দেখবেন আরও অনেক দরকারি তথ্য সামনে আসবে। কুমুদ বিহারী বাবুকে প্রিজন ভ্যানে তুলে অবিনাশ বাবু রওনা হয়ে যান কলকাতার উদ্দেশ্যে। কারণ ঋষিকেশ ওনাকে বলে দিয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে কলকাতায় নিয়ে চলে আসার জন্য। সেই মতোই ওনারা বেরিয়ে পড়েন। তবে পুরো ব্যাপারটাই আমার মাথাটা প্রায় সব ঘেঁটে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না, কুমুদবাবু যদি অপরাধী হবেন তাহলে অমলবাবু ওনার সেই ফাইলটা কুমুদবাবুকেই দিল কেন? আর যদি তাই হয় তাহলে অমল, শাসমল আর বলাই দাসের ওপরে গুলি চালালো কে? আর প্রথম থেকে যে আমাদের মনে হচ্ছিল অমল সঠিক কথা বলছে না, তাহলে কি সেই তথ্যটা ভুল? না হলে অমলবাবুর তৈরি করা ফাইল নিয়ে কুমুদবাবু বলাই দাসকে ব্ল্যাকমেল করতে যাবেন কেন? আর সর্বোপরি আজ সকালে যে বিস্ফোরণ, তাহলে সেটার পিছনে কে? তবে কি কুমুদবাবুই সেটা ঘটিয়েছে? তাই আর নিজের ধৈর্য ধরে রাখতে না পেরে ঋষিকেশকে জিজ্ঞাসা করলাম, ভাই, আমার না ব্যাপারটা সব কেমন গুলিয়ে গেল। কুমুদবাবুই যদি মেন কালপ্রিট হবেন, তাহলে এই বিস্ফোরণ কি তিনি ঘটিয়েছেন? ভাই সুজিত, এতক্ষণ অবধি যা দেখেছ তার শুধুমাত্র মূল নাটকের গৌড়চন্দ্রিকা মাত্র। আসল নাটক এখন অনেক বাকি আছে। তবে এখন আর কথা নয়, বাড়ি চলো। বাড়িতে সকলে আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর আমাদের আরও দেরি হলে তোমার বৌঠান কিন্তু সত্যি সত্যি রুদ্রমূর্তি ধারণ করবে, এই কিন্তু আমি বলে রাখলুম ভাইয়া। আমরা এবার তড়িঘড়ি বের হয়ে এলাম কুমুদবাবুর বাড়ি থেকে। তবে বের হওয়ার সময় আমি যেন পরিষ্কার দেখতে পেলাম দোতলার জানলায় পর্দার আড়ালে একজন মাঝবয়সী ভদ্রমহিলা সরাসরি আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো কুমুদ বিহারী বাবুর বাড়ির কেউ হবেন। এই ভেবে বের হয়ে আসতে গেলেও হঠাৎ আমার মাথায় একটা চিন্তা বিদ্যুতের ঝলকের মতো খেলে গেল। এই ভদ্র মহিলাকে কোথায় যেন আমি দেখেছিলাম, কিছুতেই মনে করতে পারছিলাম না। তারপর হঠাৎ মনে হলো, আরে ইনি তো সেই ভদ্র মহিলা যিনি গতকাল রাত্রে আমার ঘরে এসেছিলেন আর রাইটিং প্যাডে আজকের বিস্ফোরণের জায়গাটা লিখে রেখে গেছিলেন। মনের ভেতরটা ক্রমে ভয় কুঁকড়ে এলো। তাহলে এই ভদ্রমহিলা কি করে জানলেন কোথায় বিস্ফোরণ হবে? এই ভদ্রমহিলা কে? দেখলাম ঋষিকেশ আমার থেকে কয়েক পা সামনে এগিয়ে গেছে। আমার দিকে পিছন ফিরে বলল, চিন্তা করো না সুজিত, আমার মন বলছে আজ বিস্ফোরণের ঠিকানা দিয়ে আমাদের সেখানে নিয়ে গিয়ে খুন করার পরিকল্পনাটা ভেস্তে গেছে বলে আমাদের প্রতিপক্ষ একটু ব্যাকফুটে। তবে তার পরের চাল কিন্তু আর ভুল হবে না। খুন করার পরিকল্পনা মানে কি বলতে চাইছো ঋষিকেশ? তবে কি এবার অপরাধী আমাদের নিশানায় নয়, আমরাই অপরাধীর নিশানায়? ভাই তোমাকে বললাম না, শুধুমাত্র মূল নাটকের গৌড়চন্দ্রিকা মাত্র এটা। আসল নাটক মধ্যস্থ হতে এখন অনেক দেরি আছে। শুনছিলেন আজকের গল্প উত্তপ্ত মণিকান্তপুর। গল্পকার শিবাঙ্কন। গল্প পাঠে আমি সায়ন। ঋষিকেশ
সৌরভ, পদ্মাবতী এবং সংবাদ পাঠিকা অঙ্কিতা, স্বরূপ এবং দীনবন্ধু নীল, অমল ব্রহ্মা, কুমুদ বিহারী রূপঙ্কর, স্বর্ণালী এবং মোহিনী মোহর, রেখা অনুশ্রী, অন্যান্য চরিত্রে আমি এবং সূর্য। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ, মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্পকার শিবাঙ্গনকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে উত্তপ্ত মণিকান্তপুরের অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং শুনতে থাকবেন ফিকশন হাট।